ভ্যাট অনলাইন আবেদনের জন্য হচ্ছে আপনার যে ডকুমেন্ট গুলো আছে, যে ডকুমেন্ট চেকলিস্ট অ্যা সেটা আপনার হচ্ছে অ্যা যে ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর আপনাকে ডাকযোগে রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে। প্লাস ভ্যাট অনলাইনে আপনাকে এই মূসক পরামর্শকের যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাকে আবেদনও করতে হবে অনলাইনে। তো অনলাইনে আবেদনের জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সাইন আপ করতে হবে। এই ভ্যাট অনলাইনে গিয়ে আপনি সাইন আপ করবেন। আপনার নিজস্ব ইমেইল অ্যাড্রেস ইউজ করে, নিজস্ব এনআইডি মোবাইল ইউজ করে আপনি হচ্ছে ১ম এ সাইন আপ করবেন। যেহেতু আপনি বাংলাদেশী, সো রেসিডেন্ট এনআইডির জায়গায় এনআইডি দিবেন। তারপর হচ্ছে এনআইডি দিলে এনআইডি সার্ভার থেকে ভ্যালিডেট করে নামটা নিয়ে আসবে। ঠিক আছে? এনআইডি আর হচ্ছে ডেট অফ বার্থ ২ টা দিলে সিস্টেম অটোমেটিক্যালি নামে কিন্তু কোনো কিছু টাইপ করা যায় না। এনআইডি সার্ভার থেকে আপনার নামটা নিয়ে আসবে। ডেজিগনেশন আপনি দিতে পারেন, ওনার দিয়ে রাখেন। ঠিক আছে? বা পার্টনার দিয়ে রাখেন। ওনার দিয়ে রাখেন, অসুবিধা নেই। আমরা আ প্রাথমিক অবস্থায় ওনারই দেই। এটা কেন যে দিছে ইস নট ফ্যাক্ট। এটা একেক জায়গায় একেক রকমের রোল প্লে করতে পারে। কিছু জায়গায় ওনার, কিছু জায়গায় পার্টনার। তো আপনি ওনার হিসাবেই লগইন করতে মানে সাইন আপ করতে পারেন। দেন মোবাইল নাম্বার দিবেন, হ্যাঁ? এবং হচ্ছে আপনার ইমেইল। তো মোবাইল এবং ইমেইল এই ২ টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই মোবাইল নাম্বার যেটা দিবেন অলওয়েজ অ্যা এটা চেষ্টা করবেন যেন আপনার এই এনআইডি দিয়েই এই মোবাইল নাম্বার যেন রেজিস্ট্রেশনটা থাকে। এটা যে ট্যাক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি দেখা গেছে যে ট্যাক্স রেজিস্ট্রেশন জন ইটিন নিয়েছে, তখন আরেকজনের মোবাইল নাম্বার দিয়ে মানে নিজের এনআইডি কিন্তু মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনটা অন্যজনের এনআইডি দিয়ে। তারা কিন্তু ওই ই-ট্যাক্সে কিন্তু ওই রেজিস্ট্রেশন করতে পারেন না। মানে অবশ্যই এখানে ক্রস ভেরিফিকেশন টা করে সিস্টেম। যে আপনি যা যেই এনআইডি দিয়ে টিন ওপেন করেছেন এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এখানে ওটিপি নেওয়ার চেষ্টা করতেছেন, সেটা অবশ্যই সেম এনআইডি দিয়ে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে। আমা ওকে, সো এটা ব্যাটের ক্ষেত্রেও সেম অবশ্যই এটা যদিও এটা এখানে রেস্ট্রিকশন করে না, তারপরে এটা ফলো আপ করবেন। যদি কখনো এই রেস্ট্রিকশন নিয়ে আসে তখন আবার ঝামেলা হবে। তারপর হচ্ছে ইমেইল, ইমেইল একটা সচল ইমেইল দিবেন যে ইমেইলে অলওয়েজ আপনি ইমেইল আপডেট পাবেন। কারণ হচ্ছে ভ্যাট আপনি যখন রিটার্ন সাবমিট করেন মানে যা এক্টিভিটি হবে বিন হোক বা ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স হোক সেটা কিন্তু আপনার এই মোবাইল নাম্বার এবং হচ্ছে এই ইমেইলে নোটিফিকেশন গুলো আসবে। আরেকটা হচ্ছে রিকভারি কোয়েশ্চেন। যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যান, রিকভার করার জন্য আপনাকে এই যে ফিক্স কিছু কোয়েশ্চেন আছে। এই ৫ টা প্রশ্ন যেকোনো একটা আপনি সিলেক্ট করলেন। দিয়ে আপনি হচ্ছে তারপর এখানে কোয়েশ্চেনের আনসারটা কি আপনি দিচ্ছেন, সেই আনসারটা অবশ্যই আপনি এক জায়গায় সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনি ভুলে গেলে আপনি যেন এই কোয়েশ্চেন নাম্বার দিয়ে এবং মোবাইলের ওটিপি ব্যবহার করে এবং ইমেইলের যে লিঙ্কটা আসবে, এটার মাধ্যমে আপনি যেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড উদ্ধার করতে পারেন। এই গেল ফার্স্ট পার্ট। ধরেন আপনার এবার সাইন আপ কমপ্লিট। এটা যে কেউ করতে পারেন। এখানে যারা আমি বলছি যারা ট্রেনিং করছেন সবাই এটা ওপেন করে সাইন আপ করে রাখবেন যদি কারো না থাকে। এটা করতে কোনো পয়সা লাগে না। কোনো সমস্যা নাই। এখন আপনি যখন যে বিনে কাজ করবেন, আপনাকে সেই বিনে যখন অথরাইজেশন দেওয়া হবে, আপনি ওই বিনে কাজ করতে পারবেন। আবার যখন আপনি ওই বিনে ধরেন একটা কোম্পানিতে আপনি এখন ব্যাটারির ম্যানেজার হিসেবে কাজ করছেন। তখন ওই কোম্পানির যে বিনের অথরাইজেশন পার্ট আছে, আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডটা মানে আপনার এই যে এনআইডি আপনার মোবাইলের ইমেইলটা অথরাইজেশন এ এড করে দেওয়া হলো। তাহলে আপনার যে লগইন, আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে যখন লগইন করবেন, তাহলে ওই বিনের আপনি এখানে আপনার পোর্টালে মানে লোড হয়ে যাবে। তখন আপনি ওই বিনে অ্যাক্সেস করে বিনের রিটার্ন সাবমিট করতে পারবেন, 4.3 সাবমিট করতে পারবেন। অর্থাৎ এই অনলাইনে যে এক্টিভিটি গুলো আছে একজন ট্যাক্স পেয়ার এর, একজন ভ্যাট এর আইন অনুযায়ী সেগুলো আপনি সম্পাদন করতে পারবেন। যদি আপনি কখনো ওই কোম্পানি লিভ করেন, তখন ওই কোম্পানি ওই অথরাইজ থেকে যখন আপনাকে মানে মানে বিয়োজন করে দিবে, মানে রিমুভ করে দিবে, তখন আপনার আবার ওই পারমিশনটা চলে যাবে। আপনি যখন আবার অন্য কোম্পানিতে যাবেন, তখন আপনি আবার যখন অন্য কোম্পানি যখন আপনাকে আবার মানে ওই অথরাইজেশন এ আপনার এই সাইন আপ এর যে ইনফরমেশন এড করে দিবে, তখন আপনি আবার ওই নতুন কোম্পানির বিনের তথ্যগুলো পেয়ে যাবেন এবং অ্যাক্টিভিটিটা করতে পারবেন। এইভাবে এখানে অনেকগুলো বিন আপনি ১-২০০ বিন আপনার আইডিতে এড করে কাজ করতে পারেন। ধরেন আপনি একজন কনসালটেন্ট, আপনার হচ্ছে ৫০ টা প্রতিষ্ঠানের আপনি ভ্যাটের কনসালটেন্ট হিসেবে কাজ করেন। তাহলে ৫০ টা প্রতিষ্ঠানের যে অথরাইজেশন এ আপনার এই লগইন এর যে ক্রেডেনশিয়াল গুলো আছে, সাইন আপ ইনফরমেশন এগুলো এড করে দিলেই আপনার লগইন থেকে উনাদের এই বিনের অ্যাক্সেস গুলো পেয়ে যাবেন। ওকে?
সো আমরা এখন সাইন আপটা আই থিংক আপনারা করে নিবেন এবং এটা করার পরের স্টেপটা হচ্ছে আপনি লগইন করবেন। যেমন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করতেছি সব সেট করাই। কারণ এটা সব সেভ করে রাখছি কারণ বারবার ঢুকতে হয় পাসওয়ার্ড টাইপ করার চেয়ে আমি সেভ করে রেখে দিলাম। যদিও এটা সিকিউর না কেউ পেলে ঢুকে যেতে পারে। আমি এখন লগইন করছি। আচ্ছা। লগইন করার পর এইবার হচ্ছে আপনি অ্যা মূসক পরামর্শকের জন্য আবেদন করবেন। তাহলে এই যে এখানে এই ড্যাশবোর্ড থেকে আপনি ফর্মস এ ক্লিক করবেন। ফর্মস এ ক্লিক করার পর উপরের ডান দিকে কর্নারে দেখেন এড ফর্ম আছে। এড ফর্ম এ ক্লিক করলেন। এই যে এখানে দেখেন অ্যা অপশন আসছে ২ টা। একটা হচ্ছে মূসক 2.1 ভ্যাট রেজিস্ট্রেশন। আমরা যেটা নিবন্ধন নিয়ে যে ক্লাসটা নিয়েছিলাম, আমরা এখানে শিখেছিলাম যে ভ্যাট অথবা টার্নওভার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হয় নিবাসী ব্যক্তির জন্য 2.1 এর মাধ্যমে। মানে আবাসিক ব্যক্তির জন্য। আর নিবাসী ব্যক্তির জন্য 2.2 এর মাধ্যমে আবেদন করতে হয়। আচ্ছা, এবার নিচের ফর্মটা আসছে মূসক 18.1 অ্যাপ্লিকেশন ফর ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স এটা সিলেক্ট করবেন। তারপর এখানে ওকে বাটন আছে, ওকে বাটন দিবেন। এইবার হচ্ছে ফর্মটা লোড হয়ে গেল। লোডিং সময় নিচ্ছে। আচ্ছা। এখানে লগইন করার পর এবার হচ্ছে এটা আমরা যখন ১৯ এ আবেদন করেছিলাম তখন এটা রিকোয়ার্ড ছিল, স্টার মার্ক ছিল। হ্যাঁ? তখন বিন নিয়ে আবেদন করতে একটা গার্বেজ ক্রিয়েট হইছে এনবিআর এর এই সার্ভারে। তো অনেকে হচ্ছে ভ্যাট কনসালটেন্ট এর যখন আবেদন করেছিল অনেকে লাইসেন্স পায় নাই। তো এই বিন গুলো তো কন্টিনিউয়াসলি আছে। তো 0 রিটার্ন দিয়ে সাবমিট করছে অথবা অনেকে ক্লোজ করে দিচ্ছে। কিন্তু এটা সুন্দর সিস্টেম করেছে। আপনি ইনিশিয়ালি মানে এটা ছাড়াই কি করবেন আবেদনটা করবেন। পরে যখন আপনি মনোনীত হবেন মানে সিলেক্টেড হবেন, তখন আপনি এখানে বিন নিয়ে দেন আবার এটাকে রিসাবমিট করবেন। ওকে সো এখানে আপনি এটা অপশনাল। বিন যদি আগে থেকে আপনার থাকে, ধরেন এক্সিস্টিং আপনার ছিল, আপনি তাইলে বিনটা দিয়ে আবেদন করবেন। যদি না থাকে তাহলে হচ্ছে দেওয়ার দরকার নেই অপশনাল। তারপর হচ্ছে আপনার টিন, টিন অবশ্যই লাগবে। টিন নাম্বারটা দিবেন। নেম অফ অ্যাপ্লিক্যান্ট আপনার নামটা দিবেন। স্পষ্টভাবে লিখবেন। মানে যেন কোনো ভুল না হয়। কারণ এই নাম অনুযায়ী কিন্তু লাইসেন্স পরবর্তীতে ইস্যু হবে। নাম ভুল হলে সব জায়গায় ভুল আসবে। অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ অ্যাপ্লিক্যান্ট আপনার যে ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন, ন্যাশনালিটি এটা বাই ডিফল্ট বাংলাদেশে আছে। এবারে তো দেয় না। এটা কেন যে দিল বুঝলাম না। তারপর অ্যাপ্লিকেশন এনআইডি আপনার এনআইডিটা দিবেন। সেল ফোন, তারপর ইমেইল। এগুলো সব অপশনাল আই থিংক এগুলো বুঝতে পারতেছেন যে কি তথ্য দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট হচ্ছে এডুকেশন এই অপশনে গিয়ে এড করতে হবে। এড করবেন একটা করে। কোন ডিগ্রির নাম কি এসএসসি বা এসএসসি ডিগ্রি, অনার্স, মাস্টার্স, পাসিং ইয়ার, ইনস্টিটিউশন নেম, ক্লাস, ডিভিশন এবং হচ্ছে স্পেশাল অ্যাসাইনমেন্ট। আপনি যদি ফার্স্ট ক্লাস পেয়ে থাকেন, 7 ক্লাস পেয়ে থাকেন এগুলো লিখবেন বা বোর্ডে ফার্স্ট হইছেন বা সেকেন্ড হইছেন ইত্যাদি। তো এইভাবে আপনার যত কোয়ালিফিকেশন গুলো আছে সবগুলো এখানে এড করে দেবেন। আচ্ছা। তারপর হচ্ছে সেকশন ৩ এর মধ্যে আছে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর অ্যাটাচমেন্ট। কি ডকুমেন্ট আপনি অ্যাটাচ করছেন? প্লিজ চেক প্রোভাইড রিকোয়ার্ড ইমপ্লিমেন্টেশন কি ইনফরমেশন আপনার মানে ডকুমেন্ট অ্যাটাচমেন্ট গুলো দিতে হবে সেগুলো হচ্ছে আপনি এখানে চেকলিস্ট আছে। ১ নম্বর হচ্ছে এসএসসি সার্টিফিকেট। এগুলো সুন্দর করে স্পষ্টভাবে স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। দিলে এখানে চলে আসবে। আপনি সিলেক্ট করবেন, বাস ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে ফটো, আপনার একটা ছবি, রিসেন্ট একটা ছবি দিবেন। গ্র্যাজুয়েশন যে সার্টিফিকেট গুলো আছে এনআইডি কপি, ঠিক আছে? যদি কোনো মানে অনেকে আছে তো আপনারা জানেন পরীক্ষা ছাড়াও পাস করে। যদি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার হয় তাহলে তার যে রিটায়ারমেন্ট যে অর্ডার আছে সেগুলো এখানে আপলোড করে দিবে। তারপর হচ্ছে এই যে পে অর্ডারটা আছে এবং অন্য ডকুমেন্ট যদি থাকে সেগুলো এখানে আপনি one by one আপলোড করবেন। তারপর হচ্ছে এখানে বলা আছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট আপনি কি দিছেন ঠিক মেরে দিবেন, হ্যাঁ? এগুলো দিচ্ছেন তো এগুলো দিতেই হবে। আইডেন্টিটি দিচ্ছেন। তারপর এখানে হচ্ছে আপনার ৳৫,০০০ তো ফিক্স করে দিছে। আগে তো ৳১০,০০০ ছিল। ঠিক আছে? এটা না কমাইলো এবার এটা আপডেট হয় না ৳১,০০০ করছে না লাস্ট ইয়ারতে? জি স্যার ৳১,০০০ ৳১,০০০ দেওয়া লাগবে। ৳১,০০০ এটা এখনো আপডেট হয় নাই। এটা এডিটেবল কিনা দেখি তো হ্যাঁ, এডিট করা যায়। এডিট করা যায়।
সো অসুবিধা নেই, এডিট করা যায়। তো এখন পে অর্ডার যেকোনো ব্যাংক থেকে যে পে অর্ডার নাম্বার, পেয়ী মানে ডেট, ডেটটা দিতে হবে কোন ব্যাংক থেকে নিচ্ছেন। মানে কোন ব্যাংক থেকে আপনি মানে পে অর্ডারটা ইস্যু করেছেন এবং কোন ব্রাঞ্চ থেকে সেটা দিবেন। এবার হচ্ছে বাকি জিনিসগুলো হচ্ছে আপনি গভর্নমেন্টের কোনো গভর্নমেন্ট চাকরি করেন না। এগুলো হচ্ছে ডিক্লারেশন দিবেন যে না। করলে ইয়েস, না করলে কিছু করতে হবে না। কোনো ডিসচার্জ হন নাই। হইলে ইয়েস দিতে হবে, না হইলে দিবেন না। এগুলো বাকিগুলো আই থিংক আপনারা বুঝতে পারবেন। তো এখানে নাম, এখানে দিয়ে প্লাস ওনার আছে যা আছে এটা দিয়ে দিলেন। এখানে ওনারই থাকে। দিয়ে বললেন যে সবকিছু ঠিকঠাক। এই চেক দিবেন। এবং প্রতিটা স্টেপে কাজ করার পরে চেক দিবেন। চেক দিবেন রেকর্ড গুলো দেখাবে যে রেকর্ড গুলো দেওয়া হয় নাই। কোথায় এরর আছে সেটাও তখন দেখাবে যদি কোনো একটা ইনফরমেশন মিস করেন আপনি। ধরেন কিছু দূর পূরণ করার পরে দেখা গেল যে এখন তো আর পারা যাচ্ছে না। কিছু ডকুমেন্ট মিসিং আছে। আপনি সেভ ড্রাফট করে চলে যাবেন। সেভ ড্রাফট করে চলে যাবেন। পরে আবার এসে আপনি আবার এই তথ্যটা কালেক্ট করে আবার এটাকে আপডেট করে দিবেন। ঠিক আছে? তো সেভ ড্রাফট করলে ব্যাকে গেলে আবার এখানে পাবেন। ব্যাকে গেলে এই যে দেখেন। আমরা যদি আরো ব্যাকে যাই, এখানে দেখেন যে ২ টা ড্রাফট হয়ে আছে। ঠিক আছে? ক্লিক করলে এই যে দেখেন ড্রাফট। এই যে মূসক 18.1 ভ্যাট কনসালটেন্ট অ্যাপ্লিকেশন। আপনি এখানে আবার যাবেন। আবার ক্লিক করলে এটা খুলে যাচ্ছে। আপনি যতটুকু সেভ করবেন ততটুকু ইনফরমেশন এখানে থাকবে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। তো সেভ ড্রাফট করে রাখি আমি। হুম। তো কোনো প্রশ্ন? আই থিংক এটা ক্লিয়ার। না ভেরি স্যার, জি থ্যাংক ইউ। এই যে ইনফরমেশন। ওকে, ওকে ফাইন। সো আমরা ১৭ জন জয়েন করেছে। সো আমরা এখন শুরু করি। সরি। সো স্যার আরো মনে হয় ৩ জনে যে স্যার ইয়ার হ্যাঁ বলুন। কোশ্চেনটা হচ্ছে স্যার কোশ্চেনের জন্য 18 এর মাধ্যমে কখন এপ্লাই করা যায়? মানে আপনার কথা না ক্লিয়ার বুঝতেছি না। একটু ক্লিয়ার করে বলেন। কথাটা স্যার ক্লিয়ার না স্যার। ভ্যাট কনসালটেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে মানে যে ফর্মটা দেখালেন 18.1 স্যার, এটা হুম। করার জন্য কোনো বাধ্যবাধকতা বা নির্দিষ্টতা আছে কি? বা 2.1 নির্দিষ্ট না, এটা তো হচ্ছে আপনার যদি লাইসেন্স মানে আপনি যদি মনে করেন আপনি ভ্যাট কনসালটেন্টস এর লাইসেন্স নিবেন, ঠিক আছে? পরীক্ষা দিবেন, তাহলে আপনি আবেদন করবেন। আর যদি মনে করেন যে আপনার লাইসেন্স নেওয়ার দরকার নাই, তাহলে আবেদন করবেন না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আবেদন করবেন। এর জন্য কি আইটিপি হওয়া লাগবে স্যার? না। ভ্যাট কনসালটেন্ট আইটিভি দুটো তো ডিফারেন্ট থিং। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা বিষয় ডিফারেন্ট থিং। যদি 2.1 এর রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে স্যার এটা কি মানে ক্যানসেল করে নিতে হবে? না 2.1 এর রেজিস্ট্রেশন করা থাকলেও মূসক পরামর্শকের জন্য এই না 2.1 তো কি? 2.1 হচ্ছে যে যার কোম্পানি কোড রেজিস্ট্রেশন। মানে কোম্পানি না, এটা ব্যক্তির জন্য হতে পারে। ধরেন যে অ্যা মানে যার সরবরাহ আছে, কোডযোগ্য সরবরাহ আছে। যেমন আপনি একজন ব্যক্তি। আপনি ধরেন কনসালটেন্সি করেন, বিভিন্ন ফার্মে কনসালটেন্সি করেন। এটা যেকোনো কনসালটেন্সি হতে পারে। ভ্যাট কনসালটেন্ট, ট্যাক্স কনসালটেন্ট বা হচ্ছে আপনার প্রজেক্টের একটা কনসালটেন্ট। ঠিক আছে? তো কনসালটেন্সি মানে যে সেবাটা আপনি দিচ্ছেন, এটা কিন্তু করযোগ্য সরবরাহ। এর বিপরীতে আপনি যখন বিল করবেন, তখন আপনাকে 15% হারে ভ্যাট এড করতে হবে, চালান কাটতে হবে। তাহলে আপনাকে চালান কাটবেন মানে হচ্ছে 15% আপনাকে ভ্যাট দিতে হবে। তাহলে আপনি তো আপনার নামে এনআইডি দিয়ে ভ্যাট দিতে পারবেন না। ভ্যাট দিতে হলে আপনাকে একটা মূসক নিবন্ধন নাম্বার নিতে হবে। তা একজন করজীবী, একজন ভ্যাট কনসালটেন্ট সেই প্রভিশনে যেহেতু সে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করবে, এটা একটা করযোগ্য সরবরাহ। তাহলে এজন্য একজন ব্যক্তি যখন মানে ভ্যাট কনসালটেন্ট হতে চাইবে, তখন তার জন্য বিন ম্যান্ডেটরি। বিন থাকতে হবে। ওকে? ওকে স্যার। আর যখন আপনি ভ্যাট এর কনসালটেন্সির জন্য আবেদন করবেন, তো ইনিশিয়ালি আপনার বিন ছাড়াও আবেদন করতে পারবেন। বাট অবশ্যই টিন লাগবে। আপনি যখন পরীক্ষায় পাস করবেন, ফাইনালি ভাইভায় উত্তীর্ণ হবেন, তখন আপনাকে এটা অপশন দিবে ভ্যাট অনলাইন যে আপনার তখন বিন এর জন্য আবেদন করে বিনটা আপডেট করার জন্য। এই 18.1 এ। 18.1 এ যখন আপনি বিন আপডেট করবেন, অন্যান্য দলিলাদি সবকিছু ঠিকঠাক থাকবে, তখন স্বয়ংক্রিয়ভাবে ওনারা যখন অ্যাপ্রুভাল দিবে, তখন আপনার মেইলে এই যে আপনার সার্টিফিকেটটা চলে আসবে। ঠিক আছে? ভ্যাট কনসালটেন্টস এর
যে সার্টিফিকেটটাতে চলে আসবে এবং আপনি তখন এনবিআর এর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট হবেন। ওকে, সো আমরা শুরু করি। আমাদের প্রথম টপিকটা ছিল হচ্ছে ভ্যাট এর নিবন্ধন নিয়ে, ভ্যাট এবং টার্নওভারের নিবন্ধন নিয়ে। সে নিয়ে আমাদের একটা কেস স্টাডি ছিল। সেটা অনেকে এই উইকে অনেকে জমা দিয়েছেন। আরো ৩ জন অতিরিক্ত জমা দিয়েছেন। তো ভালো, ওনারাও ভালো করেছেন। তো এখন আমরা দ্বিতীয় টপিক নিয়ে যেটা লাস্ট ক্লাস করেছিলাম উপকরণ কর, উপকরণ। ঠিক আছে? তো উপকরণ নিয়ে আমরা মোটামুটি ২ থেকে ৩ টা ক্লাস আ আ আমরা প্ল্যান করেছি। সো আজকে হচ্ছে তার 2nd ক্লাস। তো আমরা একটু randomly কোয়েশ্চেন করব যে দেখি কতটুকু মেমোরাইজেশন আছে। তারপর আমরা অ্যা আজকের টপিকে প্র্যাকটিক্যালি শুরু করব, হ্যাঁ? তো আমরা পড়েছিলাম যে উপকরণ কর ইনপুট ট্যাক্স, হ্যাঁ? তো একজন বলেন উপকরণ কর যদি আমি মানে সহজ ভাষায় আপনি কি বুঝেন? মানে বইয়ের ভাষার বা হচ্ছে ডেফিনিশন অনুযায়ী বলার দরকার নেই। উপকরণ কর সম্পর্কে আপনি বলুন যেকোনো একজন। উপকরণ কর কি? যদি ভ্যাট ধরেন ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় প্রশ্ন আসলো, হোয়াট ইস ইনপুট ট্যাক্স? স্যার ইনপুট আমি স্যার বলবো? বলুন। যে জি, সাহস করবেন সেই বলবেন। জি স্যার যতটুকু মনে আছে স্যার ইনপুট ট্যাক্স বলতে আপনার স্যার এন্টিটি ওইদিন দেখিয়েছিলেন মডেল মডিউল স্যার মডিউলের মধ্যে ইনপুট ট্যাক্সটা পারচেজ যেটা সাথে পারচেজ করা পারচেজ তারপরে স্যার আপনি বলছিলেন আউটপুট ট্যাক্স হচ্ছে যেটা স্যার সেলস বা সাপ্লাইয়ের সাথে সম্পৃক্ত। আর ইনপুট ট্যাক্স পারচেজ মানে স্যার যেটা আগাম কর আ আগাম যখন স্যার আমরা ইম্পোর্ট করে একটু মনে হয় পণ্য গুলিয়ে ফেলছেন আপনি কয়েকটা জিনিস। একটু মনে হয় কয়েকটা জিনিস গুলিয়ে ফেলছেন। আরেকজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইনপুট ট্যাক্সটা হলো মানে আমরা যে পণ্যটা নিয়ে আমরা বিজনেস করি, যেটা আমরা ম্যানুফ্যাকচার করি আরকি। সেই ফিনিশ গুডসটা তৈরি করতে আমাদের যে ধরনের ম্যাটেরিয়ালস গুলো লাগে, যে ধরনের সাপোর্ট গুলো লাগে সেগুলোই আসলে ইনপুট ট্যাক্স। একটু কমপ্লেক্স হয়ে গেল। আর কি ইজি ভাবে বলতে পারেন? একটু অনেক ১৭ জন মানে অডিয়েন্স, আপনারা একটু সাহস করে বলেন। কথা বলাটা একটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। আপনি যে প্রফেশনে আসতে যাচ্ছেন, আপনাকে কিন্তু গুছিয়ে ইনিয়ে বিনিয়ে সুন্দর করে কথা বলা জানতে হবে। কারণ আপনার এই কাজটাই হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স। আপনাকে এক্সটার্নাল পারসন, ইন্টারনাল পারসন অনেককে রিপোর্টিং করতে হবে। সো আপনি যদি মানে এক্সপোজ করতে না পারেন, না বলতে পারেন একটা জিনিস সহজভাবে, তাহলে কিন্তু আপনি মানে এই প্রফেশনে ভালো করবেন না। জি তো স্যার, আসসালামু এই আলাইকুম স্যার। জি প্লিজ বলুন। স্যার উপকরণ কর ইনপুট ট্যাক্স বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমি যে পণ্যটা প্রোডাকশন করব বা তৈরি করব সেটা প্রোডাকশন করার জন্য আমি যে র মেটেরিয়ালটা পারচেজ বা ইনপুট করব ওটার উপরে যে করটা আমাকে দেওয়া লাগবে সেটি হচ্ছে উপকরণ কর। উম আর কেউ? পার্সেন্টেজে আমি যেই ট্যাক্স দিব সেটাই হচ্ছে ইনপুট ট্যাক্স। হুম, একদম সিম্পল। পারচেজ এর সময় আমি যা কিনবো মানে এটা নট রিলেভেন্ট টু ম্যানুফ্যাকচার। আপনি ম্যানুফ্যাকচারের সাথে রিলেট করতেছেন কেন? যে ট্রেডারকে বাদ দিবেন? সার্ভিসকে আমরা বলছি না যে ৩ টা এন্টিটি আছে। ম্যানুফ্যাকচার, ট্রেড এবং সার্ভিস। জি তো স্যার। এই আমরা ৩ টা ভাগে ক্লাসিফাই করতে পারি ভ্যাটের অ্যাক্টিভিটিটাকে আরো ভালো বোঝার জন্য। তাহলে আপনি যদি শুধু বলেন যে ম্যানুফ্যাকচারিং এর জন্য, তাহলে বাকিরা কি উপকরণ কর পে করবে না? তার কি কোনো পারচেজ নাই? পারচেজ ছাড়া কোনো ব্যবসা চলে? সব ব্যবসার মধ্যে পারচেজ করতে হয়। কিছু মানে সার্ভিস দিলেও তার কত পারচেজ থাকে। লটস অফ পারচেজ থাকে সবারই। সে ম্যানুফ্যাকচারিং হোক, ট্রেডার হোক বা সার্ভিসেস হোক। সহজ কথায় মানে একটা পণ্য মানে একটা আপনার ক্রয়ের সময় বা আমদানির সময়, করযোগ্য আমদানির সময় হ্যাঁ? বলুন। আমরা বেশি শুনতে চাচ্ছি। তাইলে হচ্ছে ক্লিয়ার হবে জিনিসটা ক্লাসে। করযোগ্য আমদানির ক্ষেত্রে যেকোনো আমদানির ক্ষেত্রেই ইনপুট ট্যাক্স দিতে হবে। হ্যাঁ। আপনি যখন পারচেজ সময় করার বা আমদানির সময় যে ভ্যাটটা দেন সেটি হচ্ছে উপকরণ কর। সহজ কথায়। ঠিক আছে? জি মানে স্যার। আমরা যদি আরো সহজভাবে বলি, পারচেজের সময় আমরা যে ভ্যাট প্রদান করি সেটি হচ্ছে উপকরণ কর। আমরা যা কিছু পারচেজ করি এটাকে ভ্যাটের আইনে বলা হচ্ছে ইনপুটস। ইনপুট আর যা ট্যাক্স আমরা সেল করি এটাকে বলা হচ্ছে আউটপুট। আউটপুট। জি স্যার।
তা আউটপুটের সাথে আউটপুট ট্যাক্স, ইনপুটের সাথে ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স মানে আমরা যা কিছু মানে এখানে যা সরবরাহ গ্রহণ করলাম, সরবরাহ ভ্যাটে কমনলি বলা হয় কি সরবরাহ, সাপ্লাই। এই সাপ্লাইটা 2 রকমের। একটা হচ্ছে সরবরাহ রিসিভ বা সরবরাহ গ্রহণ, আর একটা হচ্ছে সরবরাহ ডেলিভার প্রদান। বা সরবরাহ প্রদান। জি স্যার তাহলে আপনি যখন ইনপুট ট্যাক্স এর ক্ষেত্রে কি আসবে? সরবরাহ গ্রহণ। গ্রহণ আপনি যখন সরবরাহ গ্রহণ করবেন বা যেকোনো একটা পারচেজ করবেন, তখনই হচ্ছে যে আপনি ভ্যাটটা দিবেন সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স। আর আপনি যখন বিক্রি করবেন বা সরবরাহ করবেন, আরেকজনের কাছে বিক্রি করবেন, তখন আপনি যে ভ্যাটটা এটার সাথে সংযোজন করে দিচ্ছেন, যোগ করে দিচ্ছেন সেটা হচ্ছে আউটপুট আউট ট্যাক্স। জি স্যার ঠিক আছে? মাঝখানে কোনো ট্যাক্স কিছু নাই। ইনপুট আর আউটপুট। ক্লিয়ার? খুব ক্লিয়ার থাকতে হবে। এই ছোট, ছোট কথা বুঝলেই আপনি সবকিছু কভার করে ফেলতে পারবেন। ওকে ওকে। যদি আবার একটু বলতেন। আমরা পারচেজ এর সময় যে ভ্যাটটা দেই সেটি হচ্ছে উপকরণ কর। জি ঠিক স্যার আছে? আর আমরা যা পারচেজ করি সেটাই উপকরণ। উপকরণ ঠিক আছে? জি স্যার আচ্ছা, এবার হচ্ছে আ আমরা যে পারচেজ করি, পারচেজ ২ রকম হতে পারে। লোকাল, আরেকটা কি ইম্পোর্ট। ইম্পোর্ট জি স্যার ইম্পোর্টের আমদানির সময় আমরা কখন ভ্যাট দেই? যে সময়ে কাস্টমস এর ডিউটি প্রদান করি, সে একই সময়ে আমাদের এই ভ্যাটটা আমদানি পর্যায়ে প্রদান করি। ঠিক আছে? আর জি স্যার সরবরাহ কখন? আমরা সরবরাহ যখন গ্রহণ করি, তখন সরবরাহ গ্রহণ করার পর যখন মূল্য পরিশোধ করি সরবরাহের স্থানীয় পর্যায়ে, তখনই আমরা কি করি? এ উপকরণ কর প্রদান করি। কাস্টমস এর ক্ষেত্রে কিন্তু যখন আপনি মাল পাচ্ছেন এবং বিল অফ এন্ট্রি পাচ্ছেন, একসাথে কিন্তু আপনাকে ভ্যাটটা দিয়ে আসতে হয়। কিন্তু লোকালের ক্ষেত্রে কি হয়? যখন আপনি মূল্য পরিশোধ করেন তখন দিতে হয়। এখানে যেহেতু ক্রেডিটের বিজনেস আছে, তো সাথে, সাথেই আসলে কেউ আ অনেক ব্যবসার ক্ষেত্রে সাথে, সাথে করে না আরকি উপকরণ কর আ করে না, পেইড করে না। আবার অনেক ক্ষেত্রে হয় যারা হচ্ছে ডাইরেক্ট ক্যাশ দিয়ে পারচেজ করে। ধরেন আপনার একটা বিজনেসের কিছু, কিছু ক্যাশ পারচেজ করলেন। তখন ডাইরেক্ট কেনার সময় আপনি হচ্ছে উপকরণ কর পেইড করে কিনবেন। তো এটা হচ্ছে লোকালের ক্ষেত্রে মূল্য পরিশোধের সময়। ওকে, একটু মিউট করবেন। কার এখান থেকে নয়েজ আসছে, হ্যাঁ? স্যার আচ্ছা, এবার হলো আমরা উপকরণ কর বুঝে গেলাম। এখানে কারো কোনো কনফিউজিং উপকরণ সম্পর্কে? মানে স্যার এখানে স্যার একটু মানে আপনার কথার সাথে একটু এড করতে চাই। এখানে ২ টা স্যার কনসেপ্ট। একটা হচ্ছে যে ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে বিল অফ এন্ট্রি এবং কাস্টমস এর আ স মানে ইসের সময় আমরা এই উপকরণ করটা দিয়ে দিব। আরেকটা হচ্ছে লোকালি মূল্য পরিশোধ আ যখন হবে, মূল্য পরিশোধ করার সময়। জি। জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। এবার আসেন উপকরণ কর গেল। এবার আসেন আ উপকরণ কি? ঠিক আছে? জি, এখানে আসলে একটু জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করি আমরা, হ্যাঁ? আমরা বলছি পারচেজ করার সময় আমরা যা পারচেজ করি সেটাই দেই। এখন আমরা তো অনেক কিছুই পারচেজ করি। তাহলে কি সবগুলোই হচ্ছে কি উপকরণ হিসেবে ট্রিট করা হবে? না। তাহলে কোনগুলো উপকরণ? সেটা হচ্ছে উপকরণের সংজ্ঞায় স্পেসিফাই করা হয়েছে। সেটা আমরা জানি, তাই না? জি আমরা স্যার। লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। এটা সবসময় মনে রাখবেন যে যেগুলো হচ্ছে উপকরণ, কোনগুলো উপকরণ হিসেবে মানে বিবেচনা করা যাবে। আর যেগুলো উপকরণ হিসেবে বিবেচিত হবে সেগুলোরই কিন্তু আমরা কি করতে পারবো? এই যে ইনপুট ট্যাক্স বা উপকরণ কর রেয়াত নিতে পারবো। ক্লিয়ার? মনে জি রাখবেন। স্যার। আচ্ছা। এবং দেখেন এখানে কিন্তু ১ম বলা হয়েছে কাঁচামাল-টাচামাল। মানে উপকরণ বলতে আমরা স্বাভাবিক অর্থে এই যে আপনারা তখন সংজ্ঞাটা বলতে গিয়ে মেক্সিমামই ম্যানুফ্যাকচারিং কথা বলছিলেন। কারণ কি আমরা স্বাভাবিকভাবে উপকরণ বলতে এটাই বুঝি। এবং উপকরণের কোনগুলো এটার যে সংজ্ঞা দেওয়া হয়েছে ১৮ ক তে এখানেও কিন্তু তাই বলা হয়েছে। তবে লাস্টের দিকে একটা কথা বলা হয়েছে এটা কিন্তু খেয়াল করবেন যে ৩য় তফসিলে উল্লেখিত ব্যবসায়ী কর্তৃক মানে হচ্ছে যারা ট্রেডার আছে তারাও যে পণ্যটা কিনে নিয়ে আসবে, যে ফিনিশ গুডস টা কিনে নিয়ে আসবে, এই ফিনিশ গুডস টা যখন সে বিক্রি করবে কোনো পরিবর্তন, আকার পরিবর্তন না করে বা রিডিজাইন না করে যখন সেম পণ্য যেভাবে কিনে নিয়ে আসছে সেভাবেই সে যখন বিক্রি করবে, তো এই সে যদি চায় বিশেষ শর্ত সাপেক্ষে এটাও কিন্তু তার উপকরণ হিসেবে বিবেচিত হইবে। বুঝতে পারছেন? এখন এই ট্রেডারের এই পণ্যটা
আপনি বলতে পারেন তাহলে এখানে তো মিলল না মানে বাস্তবের সাথে। কারণ কি? একটা ফিনিশ গুডস তো আসলে উপকরণ হতে পারে না। এটা হতে পারে না। এজন্যই এখানে শর্তারোপ করা হয়েছে। এটা যদি এখানে না করা হয়, ট্রেডারের ক্ষেত্রে ধরেন যারা বাণিজ্যিক ট্রেডার আছে, এই পণ্যটা এখন এটাকে যদি উপকরণ হিসেবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে তারা রেয়াত নিতে পারবে না। তারা রেয়াত থেকে আটকে যাবে। বুঝতে পারছি। ওকে, সো আমরা এখন তারপর পড়েছিলাম যে ওই যে তফসিলটা এগুলা তো ক্লিয়ার। ব্যবসায়ী বলতে কি যেগুলো আর বলছিলাম এক্সাম্পলটা তাহলে চিনি, যেমন আইসক্রিম ফ্যাক্টরিতে চিনি লাগে। হুম, আইসক্রিম একটা কোম্পানির জন্য হচ্ছে ফিনিশড প্রোডাক্ট। ওইটা হুম, ডিলাররা ওটা ওই অবস্থায় আমাদের দেখা যাচ্ছে সাপ্লাই দিল ওই যে আইসক্রিম ফ্যাক্টরির কাছে। তাহলে হুম। একজনের ফিনিশড প্রোডাক্ট আর একজনের কাছে র মেটেরিয়ালস। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। সেভাবেই তো ইন্ডাস্ট্রি গুলো রান করে। ওকে, তারপর আমরা সরবরাহ পড়ছিলাম যে সরবরাহ কি? এগুলো হচ্ছে পণ্য সরবরাহ, সেবা সরবরাহ, স্থাবর সম্পত্তি সরবরাহ। আর আরেকটা ফ্যাক্টর মনে রাখবেন আগাম R তো। বাই R প্লাস 100 প্লাস R, যেখানে R হচ্ছে রেট। আপনি যদি রেট জানেন এবং হচ্ছে ইনক্লুসিভ ভ্যালুটা জানেন, ভ্যাট সহ মূল্য, টোটাল মূল্য, তাহলে আপনি ভ্যাট কত আছে বের করতে পারবেন। তারপর আমরা কর হার, এটা আমরা বলছিলাম কর হার যে 15 এ দাঁড়ায় মূসক হার বলা আছে, 55 4 বলা আছে সম্পূরক শুল্ক, আর 63 1 বলা আছে টার্নওভার কর। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লাস্ট ক্লাসে মিস করেছিলাম যে এই ভ্যাটের আইন দিয়ে কি কি ট্যাক্স, সবই তো আসলে ভ্যাট বলেন শুল্ক বলেন সবই তো আসলে ট্যাক্স, জেনারেলি ট্যাক্স। কি কি ট্যাক্স আদায় করা হয়? একটা হচ্ছে মানে এই ভ্যাটের আইনের মাধ্যমে কি কি ট্যাক্স আদায় করা হয়? এক নাম্বার হচ্ছে মূসক মূল্য সংযোজন কর, যেটা 15(3). আরেকটা ইয়ে। হচ্ছে 55(4) 4 কি সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক হার। আরেকটা হচ্ছে কি 63(1) 1 টার্নওভার কর। টার্নওভার ঠিক কর। আছে? এছাড়াও আরেকটা স্যার বলুন। একটু ইন্টারাপ্ট করলাম স্যার। স্যার ওই যে টার্নওভার করটা একটু আমার একটু ক্লিয়ারিফিকেশনটা একটু টার্নওভার কর হচ্ছে যারা হ্যাঁ। ছোট ইন্ডাস্ট্রি, ভাই ধরেন আপনি একটা হ্যাঁ। হস্তশিল্প ব্যবসা শুরু করছেন। জি ঠিক জি আছে? হস্তশিল্প ব্যবসা শুরু করছেন, তার নিবন্ধন আপনার টার্নওভার আমরা বললাম না 30 লাখ টাকার বেশি হলো, ধরেন আপনার 31 লাখ টাকা ইয়ারলি টার্নওভার। জি তাহলে আপনাকে কি করতে হবে? টার্নওভারের নিবন্ধন নিতে হবে। আর টার্নওভার নিবন্ধন নিলে এই যারা এরকম ছোট ইন্ডাস্ট্রি মানে কি বলে উদ্যোক্তা, ঠিক জি আছে? স্যার। ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা, তারা যখন এই টার্নওভার করের আন্ডারে নিবন্ধন হবে তাকে 4% হারে মানে শতকরা যা বিক্রি করবে তার উপর 4% হারে ট্যাক্স দিবে। যে ও, ট্যাক্সটা দিবে এটাকেই বলা হচ্ছে টার্নওভার। তাহলে বুঝতে তার পারছি। সীমাটা কি 30 লাখ থেকে 50 লাখ পর্যন্ত। 50 লাখের বেশি হলে আপনি আবার ভ্যাটে নিবন্ধন নিতে হবে। ঠিক আছে? তাহলে ও, 20 লাখের মধ্যেই হচ্ছে যখন আপনার মানে 30 লাখ 1 পয়সা থেকে শুরু করে জি 50 লাখ টাকা পর্যন্ত জি স্যার। যাদের ইয়ারলি টার্নওভার তারাই হচ্ছে কি করবে? মানে টার্নওভারের আন্ডারে এনলিস্টমেন্ট নিবে। অ্যান্ডারস্ট্যান্ড বুঝতে পারছি স্যার। তখন আপনি যত পণ্য বিক্রি করবেন তার জি উপর ভ্যাট কত হবে? 4% স্যার। 4%। এবং আপনার ক্ষেত্রে হুম। কিছু আইন শিথিল আছে। প্রতি মাসে রিটার্ন দিতে হবে না। বছরে 4 বার রিটার্ন দিলেই হবে। ঠিক আচ্ছা আছে? জি স্যার। 3 ট্যাক্সের মাস পর। ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সের স্যার রুলসটা কিরকম স্যার? থ্যাংক ইউ স্যার। ট্যাক্সের ক্ষেত্রে কি বললেন ট্যাক্সের ক্ষেত্রে? টার্নওভার ট্যাক্সের মানে রুলসটা কিরকম স্যার? বছর শেষে যেমন কোম্পানির ক্ষেত্রে আপনার 27.5% বা আরো ডিফিনিশন রেট আছে। তো টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে স্যার এটার লিমিটেশনটা কতটুকু? মানে কত টাকা ট্রানজাকশন পর্যন্ত এটা টার্নওভার ট্যাক্সের আওতায় পড়ে? 3 কোটি নাকি 30,000? এটাই তো আমরা বললাম। 30 লক্ষ থেকে আমরা নিবন্ধনে পড়লাম না? নিবন্ধনে পড়ছিলাম না? আপনারা তো লিখছেন। টার্নওভারের এনলিস্টমেন্টের সীমাটা কতটুকু? মানে কখন টার্নওভারের জন্য আপনাকে এনলিস্টমেন্ট নিতে হবে? 30 লাখ পয়সা থেকে শুরু করে 50 লাখ পর্যন্ত। হ্যাঁ, 50 লাখ পর্যন্ত যদি Yes, sir. ইয়ারলি টার্নওভার থাকে তাহলে আপনি টার্নওভারে নিতে পারেন। ওকে, আরেকটা Okay, sir. আছে। এটা হচ্ছে ৩টা। আরেকটা ট্যাক্স আদায় করা হয় বা আরেকটা কর আদায় করা হয়। সেটা হচ্ছে কি? সল্ট অ্যান্ড এক্সাইজ। সল্ট অ্যান্ড এক্সাইজ এই ভ্যাটের আইনের মাধ্যমেই আদায় করা হয়। এই ভ্যাটের আইনের ভিতরে এটা ঢুকিয়ে দিচ্ছে। সল্ট অ্যান্ড এক্সাইজ। ঠিক আছে? 1947 এই ব্রিটিশরা আইন করে দিয়ে গেছিল। লবণের আইন এবং কি এক্সাইজ ডিউটি। সল্ট তো অ্যান্ড এখন এক্সাইজ স্যার।
হ্যাঁ, এক্সাইজ। তো এখন তো সল্টের উপর ট্যাক্স নাই। সল্টের উপর এটা এভাবে আর বলবৎ নাই। তো এখন আ এখন শুধু এক্সেস ডিউটিটা আছে সেটা আমরা ২ টা ক্ষেত্রে আদায় করা হয়। একটা হচ্ছে ব্যাংকের মধ্যে আমরা যে অ্যাকাউন্ট মেইনটেইন হয়, এখানে মনে হয় এখন বর্তমানে ৳৩,০০,০০০ পর্যন্ত ইয়ে আছে, এক্সাম্পটেড আছে। ৳৩,০০,০০০ বেশি যখন আপনার বৎসরের যেকোনো সময় একটা অ্যাকাউন্টে স্থিতি হবে, তখন আ ৳৫,০০,০০০ পর্যন্ত মনে হয় ৳১৫০ এক্সাইজ ডিউটি কাটে এবং এটার স্ল্যাব আছে। আপনারা ব্যাংকের এগুলো দেখলেই বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে বিমানের টিকিটের উপর। বিমানের টিকিটের উপর একটা এক্সাইজ ডিউটি আছে। তো এই ২ ক্ষেত্রে ইডি আছে, যেটা ভ্যাটের আইনের মাধ্যমে বলে আদায় করা আবগারি হয়। শুল্ক। বাংলায় বলে আবগারি শুল্ক, ইংলিশে বলে কারেক্ট, কারেক্ট। সংক্ষেপে ইডি বলে। ওকে, সো এখন তাইলে এই ভ্যাটের আইনের মাধ্যমে কত রকমের কর আদায় করা হচ্ছে? ৪ ধরনের। ৪। আরেকটা আছে এই যে আগাম কর। এটাও আরেকটা কর। এটাও বলতে পারেন ৫ ধরনের হয়ে যায় তাহলে, হ্যাঁ? ৫ আগাম রকম কর। আগাম কর। তাহলে জি স্যার। এইজন্য আপনি ভ্যাটের যে কমিশনারেটের নাম দেখবেন কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট। এখানে কিন্তু কাজ কাস্টমস এর অ্যাক্টিভিটিও কিন্তু হয়। কাস্টমস এর কিছু তো আদায় এটা হয়। এখানে ২ টা উইং এনবিআর এর। এগুলো হচ্ছে একটা ভ্যাট, আরেকটা হচ্ছে ট্যাক্স, আরেকটা হচ্ছে কাস্টমস। ৩ টা। আচ্ছা। হুম। আসলে ভ্যাটের ২ টাই হয় আসলে। এখানে ৩ টা ভাগ করলেও আ এখানে প্রশাসনগুলো ভ্যাটের যারা থাকে তারাই কাস্টমস এবং ভ্যাট ২ টাই পরিচালনা করে থাকেন আরকি। ভ্যাটের ক্যাডারে যারা জয়েন করে এই মানে শুল্ক ক্যাডারে তারা আসলে আ কাস্টমস এবং হচ্ছে আবগারি প্লাস ভ্যাট ৩ টাই একই কর্মকর্তাগুলা চেঞ্জ হয় আরকি। আর যারা এই ট্যাক্সে জয়েন করে তারা শুধুই ট্যাক্সে থাকে। ঠিক আছে? মূল হচ্ছে ২ টা ভাগেই হয় আরকি। যদিও এখানে ৩ টা অ্যাক্টিভিটি। জি স্যার। ওকে। তারপর আমরা এগুলো পড়েছিলাম। আ তারপর আমরা আ দা পা মূলক সংযোজন কর মানে কে ভ্যাট পরিশোধ করবে এটা এখানে বলা আছে। আমদানির ক্ষেত্রে আমদানিকারক, সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী, আর হচ্ছে আ আমদানিকৃত সেবার ক্ষেত্রে সরবরাহ গ্রহীতা এবং অন্যান্য ক্ষেত্রে ভোগী। আচ্ছা, রিভার চার্জ। আচ্ছা, রিভার চার্জ নিয়ে প্রশ্ন ছিল। আচ্ছা, রিভার চার্জ নিয়ে আলোচনা একটু ছোট ধারণা দেই। পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন আমরা একটু বলি। রিভার চার্জ এর মূল মেকানিজম হচ্ছে মানে একটা কস্ট। ধরেন এরকম একটা কস্ট এটাকে ভ্যাট এ লিগ্যালাইজ করা। ঠিক আছে? ভ্যাট এর মধ্যে লিগ্যালাইজ করা। ধরেন আপনার কিছু বাহির থেকে যখন একটা পণ্য আমদানি করবেন তখন কিন্তু কাস্টম হাউসের মাধ্যমে কিন্তু এটা বিল অফ এন্ট্রির মাধ্যমে রিলিজ হয়ে থাকে। তাই না? যখন আপনি ফিজিক্যাল গুডস নিয়ে আসবেন। আপনি যখন সার্ভিস নিবেন বাহির থেকে তখন এখানে কিন্তু কাস্টমস আ মানে আপনার কাস্টম ছাড়াও কিন্তু এই সেবাটা কিন্তু আপনি বাইরে থেকে নিতে পারেন। যদি কোনো আ সফটওয়্যার সেবা হয় বা অন্য কোনো কনসালটেন্সি সেবা হয় বা হচ্ছে কি বলে এটা Facebook এর সেবা হয় বা হচ্ছে কনটেন্ট রিলেটেড সেবা হয়। এটা কিন্তু আপনি কাস্টমসে মানে এই জায়গায় কাস্টমসকে আপনি না জেনে কিন্তু এই সেবাটা গ্রহণ করতে পারেন। ওভার দ্যা ক্লাউড ইন্টারনেটের মাধ্যমে। তো এরকম সেবা আপনি যখন প্রতিষ্ঠানে করতে থাকেন তখন এটা কিন্তু একটা এক্সপেন্স এ চলে যায়। এটা কিন্তু ভ্যাট এ রেয়াত নেওয়া যায় না এবং এটাকে ভ্যাট পরিশোধের কোনো নির্দিষ্ট আ মানে স্যার বিধিবিধান বা সিস্টেমে নাই। স্যার কাস্টমস কে ওভারটেক করে কি এটা করা যাবে? করা যায়। আপনি তো এখন ধরেন একটা সফটওয়্যার কিনে নিয়ে আসলেন। কাস্টম আচ্ছা। জানবে। আয়না হচ্ছে ক্লাউডে আপনার রিমোটে ঢুকে সুন্দর সেটআপ করে দিয়ে দিল। ধরেন আপনার মেশিন একটা নষ্ট হলো। ভাই চায়না থেকে বসে রিমোটলি এটা ঠিক করে দিল। জি স্যার। ঢুকে মেশিনের সফটওয়্যার আপডেট করে দিল। এর বিনিময়ে ও ধরেন $১,০০০ চার্জ করল। জি কাস্টম স্যার। কি জানে? না। কাস্টম তো জানে না। ঠিক আছে? এরকম সেবার ক্ষেত্রে কিন্তু যে এটা হচ্ছে এটা কিন্তু কস্টে চলে যাচ্ছে। জি, ভ্যাট পাচ্ছে না এবং ভ্যাটে দেখানোও যাচ্ছে না। জি পরবর্তীতে স্যার। কি প্রবলেম এরাইজ হয়? আপনার এটা কিন্তু আ অডিটে এই রকমের কস্ট ডিসঅ্যালাউ করে দেয় এবং ভ্যাট ক্লেম করা হয়। এবং ভ্যাট ক্লেম করা, তারপর এটার উপর সুদ আদায় করা, নানাবিধ জটিলতার সৃষ্টি হয়। এটা হুম, একটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যেটা এই নতুন এই ভ্যাটের আইনে ইন্ট্রোডিউস করা হয়েছে রিভার্স চার্জ। রিভার চার্জ হচ্ছে যেসব ক্ষেত্রে এরকম ডিসপুট রয়েছে যে মানে ট্রেস করা যায় না, আ সেটা হচ্ছে স্পেসিফিক আমদানিকৃত সেবার ক্ষেত্রে এই রিভার চার্জ মেকানিজমটা ইমপ্লিমেন্ট করা হয়েছে।
তো রিভার্স চার্জটা কি? আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরেন আপনার একটা মেশিন যেটা সফটওয়্যারগত প্রবলেমের কারণে রান করছে না আপনার ফ্যাক্টরিতে। জি তো স্যার। এটা আপনার চায়নার যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে তার সাথে আপনি কনট্যাক্ট করলেন। সে বলল যে ওভার দ্য রিমোটে আমি এটাকে তোমাকে সলভ করে দিতে পারবো। অথবা সে ধরেন ফিজিক্যালি আসলো। ফিজিক্যালি এসে এটাকে ধরেন সলভ করলো। সলভ করে দেওয়ার পরে ওই ব্যক্তিটা কিন্তু বাহিরে যখন আপনাকে কাজটা করার পরে $1000 আপনাকে বিল করবে। তো বিল করার সময় আপনি কিন্তু ওই লোকটা কিন্তু বাহির থেকে কিন্তু এই সেবাটা নিছে। এটা কিন্তু বাংলাদেশের ভিতরে না। যখন আপনি বাংলাদেশের বাহির থেকে সেবাটা নিচ্ছেন তার মানে কি সেবাটা আপনি আমদানি করলেন। এবং আপনার ওই যে চায়নার যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনাকে $1000 চার্জ করলো, এটা আপনাকে তখন পরিশোধ করতে হবে। এটা তো আপনি ডলার ডাইরেক্টলি দিতে পারবেন না। এটা আপনার হিসাব আছে, আপনার ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখন যখন আপনি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবেন, তো সেই গাইডলাইনটা কিভাবে আপনি পরিশোধ করবেন, কিভাবে আপনি ভ্যাট দিবেন, কিভাবে আপনি আপনার রিটার্নে এটা শো করবেন, এটার জন্য কিভাবে আপনি রেয়াত নিবেন, এই যে বিস্তারিত গাইডলাইন, এটি হচ্ছে সেকশন 20 তে রিভার্স চার্জের বিস্তারিত এটা বলা আছে। ঠিক আছে? এবার এই যে চায়নার যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনাকে $100 চার্জ করলো, এই $100 যখন আপনি বাংলাদেশে আপনার ব্যাংকে আপনি অ্যাডভাইস করবেন যে এটা পেমেন্ট করার জন্য। ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে ব্যাংক দিয়েছে তার ব্যাংকে বাইরে ডলারে পেমেন্ট করার জন্য। সেই সময় আপনি এটার উপর 15% হারে ভ্যাট প্রদান করবেন। ঠিক আছে? তো এটা কনভার্ট করতে হবে। বাংলা টাকায় যে কয় টাকা এটাকে পরিশোধ করলেন সে অনুযায়ী 15% যে ভ্যাটটা আসবে সেই ভ্যাটটা আপনি নিজে এক্সট্রা হিসেবে পে করবেন। ঠিক আছে? সেই ভ্যাটটা আপনি কিভাবে পে করবেন? আপনি নিজে একটা আ ট্রেজারি চালান করবেন। ঠিক আছে? ওই ভ্যাটটা আপনি লিখে দিবেন যে এটা সেকশন 22 অনুযায়ী রিভার্স চার্জ এর জন্য এই বিল বা এই রেফারেন্স এর এগেইনস্ট এ প্রদান করা হলো। আপনারা জানেন যে ট্রেজারিতে মন্তব্যের ঘর আছে। সেখানে বিস্তারিত উল্লেখ করলেন। পরে আপনি ব্যাংকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। আচ্ছা কারো এখানে নয়েজ আসতেছে একটু বন্ধ করেন, হ্যাঁ? প্লিজ। যখন কথা বলবেন তখন আনমিউট করে করবেন। ঠিক আছে? একটু কোঅপারেট করি, হ্যাঁ? সময় কম যে আরো রাতের ক্লাস। আচ্ছা, ওকে। সো আপনি তখন ব্যাংকে যখন অ্যাডভাইস করলেন এটা পেমেন্ট করার জন্য, তার সাথে আপনি ওই যে 15% হারে যে ভ্যাটটা আসলো সেটাও আপনি ট্রেজারি সহ আপনি ব্যাংকে প্রদান করবেন যে আমি এটার ভ্যাটটা আমি নিজে দিচ্ছি। ঠিক আছে? তো ব্যাংক তখন ওই সেবা মূল্যটা পরিশোধ করার সময় আবার রিচেক করবে। রিচেক করে দেখবে যে হ্যাঁ, আপনি যে কয় টাকা ট্রেজারিতে জমা দিয়েছেন এটা ঠিক আছে কিনা। ধরেন ৳15 ছিল। আপনি ৳15 হচ্ছে ট্রেজারি করলেন তাহলে তো ঠিক। এবার হয়তো ব্যাংক দেখলো যে কনভার্সন রেটে একটু বেশি হয়। হয়তো ৳16 ট্রেজারি হওয়ার কথা ছিল। তাহলে ব্যাংক কি করবে? আরো ৳1 সে কেটে রাখবে। ঠিক আছে? এখানে আরো ৳1 সে ট্রেজারিতে আপনার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে। তাহলে কত ৳16 হলো। আর যদি আ ঠিক থাকে যে আপনার ক্যালকুলেশন কনভার্সন রেটের সাথে তাহলে আর ব্যাংক অতিরিক্ত আ ট্রেজারির টাকা মানে উৎসকর্তনটা করবে না। তারপর ব্যাংক এটা চেক করে পেমেন্টটা পরিশোধ করে দিল। শেষ। এবার টাকাটা যে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনাকে সাপোর্ট দিয়েছিল ওভার দ্য ক্লাউড ফরেন পেমেন্ট হিসেবে ও পেয়ে গেল। শেষ। এইবার আপনি এই ট্রিটমেন্টটা যে পেমেন্টটা করলেন $1000 তার বিপরীতে যে ট্রেজারি দিলেন তার ট্রিটমেন্টটা কি হবে? এখানে এই যে দেখেন আমি এখানে ২ এর মধ্যে লাল করে রাখছি। এই পয়েন্ট আমি পড়ছি যে কিভাবে এটা ভ্যাটে দেখাতে হবে। আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের গ্রহীতা কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর উক্ত ব্যক্তির উৎপাদ এবং উপকরণ উভয়বিধ কর হইবে। এই যে আপনি $15 ট্রেজারিতে আপনি অতিরিক্ত দিয়েছেন, এই যে টাকাটা আপনি প্রদান করলেন মূল্য সংযোজন কর হিসেবে এটা আপনার উৎপাদ কর হবে এবং উপকরণ কর হবে। ২ টাই হিসেবে ট্রিটমেন্ট করা হবে। তাইলে আর এই উৎপাদ করটা কি জিনিস? উৎপাদ করতে হচ্ছে আউটপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স থেকে বাংলায় উৎপাদক কর বলে আরকি। তো এই বাংলায় হচ্ছে ট্রান্সলেট করলে আইনগুলো জটিল। আচ্ছা, মানে আপনার হচ্ছে আউটপুট ট্যাক্স আমরা যে ইংলিশে বলি যে ওই ৳15 যেটা দিয়ে আসছেন, যে ৳15 আপনি
নিজে পেমেন্ট করেছে মানে জমা দিয়েছেন ট্রেজারিতে, এই 15 টাকাটাই হচ্ছে আপনার ইনপুট ট্যাক্স এবং আউটপুট ট্যাক্স ২ টা হিসেবে বিবেচিত হইবে। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন আসে যে আমি দিলাম এটা আবার উপকরণ, উৎপাদ এবং উপকরণ কেমনে হয়? তো এটা কি হচ্ছে যে ধরেন আপনি যখন ওই সেবাটা আ পেমেন্টটা করলেন এবং ট্রেজারিতে জমা দিলেন, তাহলে এটা বলতেছে উপকরণ কর। তার মানে কি? এটাকে আপনি ডাইরেক্ট আগে রেয়াতে নিয়ে নিবেন। এবং রেয়াতে নেওয়ার সাথে, সাথে আপনার এই যে 15 টাকা সেটা আবার সেলস এর যে ভ্যাট তার সাথে যোগ করে দিবেন। ঠিক আছে? রিটার্নের মধ্যে। তাহলেই হচ্ছে এটা ২ দিকেই অ্যা দেখানো হয়ে যাবে। মানে উপকরণ কর রেয়াতে এবং যে নিব উৎপাদ স্যার, কর। স্যার ২ রেয়াতে দিকেই এটা হিসেবে ট্রিটমেন্ট হবে। স্যার স্যার জি, জি, এই যে রেয়াতে যে নিব এটা যে বলেন এটা কিভাবে সিস্টেমটা স্যার দেখি। আচ্ছা। এটা প্র্যাকটিক্যালি আমরা রিটার্নে তখন দেখাবো যে আসলে এটা কোনো দেখেন এটা কোনো ডেফিনিশন এ পড়ে না। কোনো এইচএস কোডের আন্ডারে পড়ে না। কোনো আমাদের যে সেবা কোড আছে সেবা কোডেও পড়ে না। এটার জন্য এনবিআর অপশনই দিচ্ছে সেকশন 22 সিলেক্ট করতে হয় ওখানে। ঠিক আছে? সেকশন 22 সিলেক্ট করে যখন আপনি উপকরণ হিসেবে এড করবেন, এটা অটোমেটিক উৎপাদ কর মানে সেল ট্যাক্স এর হিসাবে ওখানে এড হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে? তো এটাই হচ্ছে নিয়ম এবং হচ্ছে ট্রেজারিটা আলাদা করে এন্ট্রি করতে হয়। ওকে স্যার। তাহলে এটা কি হলো যে মানে সবকিছু ইকুয়াল। মানে জিনিস কি? ইকুয়াল। আপনি ধরেন আ পেয়েবল হচ্ছে আপনার ৳২০ ৳১৫ রিসিভেবল ও ৳২০ তাহলে ইকুয়াল টু কি? 0 মাঝখানে এটা কি হয়ে গেল? এই কস্টটা মানে এই কস্টটাকে আপনি অ্যা আর পরবর্তীতে এটাকে ডিসঅ্যালাউ করবে না। ঠিক আছে? একবারেই এটাকে আপনি রেয়াত নিতে পারতেছেন এবং সময় মতো আ এটাকে প্রদান করার কারণে পরবর্তীতে অডিটে এটার হচ্ছে সুদ বা অন্যান্য জরিমানার উদ্যোগ হইবে না। ওকে, সো আমরা ওকে স্যার। এটার আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি এটা দিব আপনাদেরকে। সময় থাকলে পড়লে আরো এক্সাম্পল হিসেবে বুঝতে পারবেন। আচ্ছা, এটা বিভিন্ন দেশে এটা প্র্যাকটিস আছে। আমাদের দেশে শুধু আমদানির ক্ষেত্রে আছে। অন্যান্য দেশে পাশের দেশ ইন্ডিয়াতে লোকালের ক্ষেত্রে মানে বাংলাদেশের ক্ষেত্রেও আছে। এটা লোকালের সাপ্লাইয়ের ক্ষেত্রে দিলে অনেক ভালো হইতো। যেমন ধরেন যেসব ক্ষেত্রে বিন পাওয়া যায় না। তাদের এইসব জিনিসগুলো আমরা একটা রেয়াতের ক্ষেত্রে কিন্তু রিকগনাইজ করা যায় না। ঠিক আছে? এটা যদি রেয়াত এবং এর ক্ষেত্রে রিকগনাইজ করা যেত, তাহলে এটাও ঝামেলাটা কম হইতো। হ্যাঁ? তো পরবর্তীতে কি হয় যেগুলো আপনি ভ্যাট ছাড়া পারচেজ করছেন অডিটে এগুলো কিন্তু ভ্যাট ক্লেম করা হয়। আচ্ছা, আমরা এটাও দেখেছিলাম আগের ক্লাসে যে স্থানীয় মানে সরবরাহ লোকাল এবং আমদানি আমরা ২ ভাগে ভাগ করতে পারি। টার্নওভার কর ইউনিট থেকে ক্রয় এবং অনিবন্ধিত থেকে ক্রয়। আমরা কিভাবে কাস্টমস কাস্টমস এর ডিউটি কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটাও দেখেছিলাম। আচ্ছা। এবার আমরা এই টপিকটা আজকে নতুন এড করেছি। বাট এটা আমরা অলরেডি জানি যে আমদানিকালে ভ্যাট আদায়ের ভিত্তিমূল কিভাবে হইবে, হ্যাঁ? এটা আমরা অলরেডি জানি। এখানে যে ভিত্তিমূলটা আছে না যে আমরা ভ্যালু এডেড ট্যাক্স আচ্ছা একটু প্লিজ মিউট করেন যিনি আছেন, হ্যাঁ? মিউট করেন, হ্যাঁ? আবার যখন কথা বলবেন একটু আবার মিউট করেন। তো আমরা এখানে ভিত্তিমূলটা দেখেছিলাম, হ্যাঁ? যে ভিত্তিমূলটাই সেম কথাটা এখানে নিচে বলা আছে যে ভিত্তিমূলটা কি হবে এবং প্রযোজ্য কখন হবে? যখন আমরা আমদানির সময় শুল্ক মানে পে করতেছি তখনই এটা আমাদের ভ্যাটটাও পেমেন্ট করতে হবে এবং ওই যে আমদানি শুল্কের সাথে যদি কর আমদানি শুল্ক এবং সম্পর্ক শুল্ক থাকে এগুলো সাথে যোগ করে দেন আমাদের ভ্যাটের ভিত্তিমূল নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা নতুন এড হয়েছে সেটা হলো ধারা ৩০ এ যেটা আছে, কোন পণ্য বাংলাদেশের অভ্যন্তরে ভোগের উদ্দেশ্যে খালাস বা ছাড় না করিয়া রপ্তানির উদ্দেশ্যে আনায় করা হলে উক্ত পণ্য করযোগ্য হইবে না। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ধরেন আপনার হচ্ছে একটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। তা আপনার হচ্ছে যত কাঁচামাল র মেটেরিয়াল নিয়ে আসলেন সেগুলো কিন্তু আপনি কি করলেন? লোকালে এই কোম্পানি বিক্রি করবেন না। তাহলে আপনি যত পণ্য আনেন না কেন সবগুলো কি হবে? ভ্যাটেবল হবে না। ঠিক আছে? সবগুলো কি হবে? 0। ওকে? তো ধরেন আপনি একটা সুতা নিয়ে আসলেন থ্রেড। তো থ্রেড যদি আপনি লোকাল বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে আনেন তাহলে এটাতে স্বাভাবিকভাবে ভ্যাট আছে। কিন্তু আপনি সেম থ্রেডটা যদি আনেন
যে এটা একটা কাঁচামাল, আপনি এটা দিয়ে প্রসেস করে ফেব্রিক্স বা হচ্ছে অন্যান্য মানে পোশাক শিল্পে এগুলো তৈরি করে আপনি রপ্তানি করবেন। তাহলে আপনার এই যে থ্রেড যেটা র মেটেরিয়াল হিসেবে নিয়ে আসলেন, তখন আপনার উপর ভ্যাট মানে ওই পণ্যটা ভ্যাট যোগ্য হইবে না। হ্যাঁ? ভ্যাট ছাড়াই আপনি এটাকে খালাস করতে পারবেন। আগাম কর সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম যে আগাম কর যখন ভ্যাট আদায় করা হবে, হ্যাঁ? ইনকাম ট্যাক্স এই কাস্টমস এর সেই সময়ে মানে ভ্যাটের যে বেস ভ্যালু তার উপর আগাম কর আদায় করা হবে ৭.৫% হারে। এবং এই আগাম করটা আমরা রিটার্নের পরবর্তী ৬ কর্মমেয়াদের মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করতে পারবো। এবং এর মানে কেউ যদি রেয়াত নাও নিতে পারে, ধরেন একজন ১৫% হারে আমদানি করলেও স্থানীয় পর্যায়ে সে রেয়াত না নিয়ে ৭.৫% হারে ট্রেডিং ভ্যাট দিয়ে সরবরাহ করে। সেক্ষেত্রেও কিন্তু উনি রেয়াতটা কিন্তু রেয়াতটা না নিলেও এটিতে কিন্তু তিনি সমন্বয় করতে পারবেন, হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই তাকে ৬ কর্মমেয়াদের মধ্যে এটা করতে হবে। ওকে। স্যার এবং আমরা আরেকটু হ্যাঁ, বলবেন? বুঝতে পারিনি। জি। আচ্ছা, আমরা বলছি যে আ যদি কোনো ট্রেডার একটা পণ্য আমদানির সময় ১৫% ভ্যাট দিয়ে আসলো, হ্যাঁ? এবং হচ্ছে জি। ৭.৫% হারে এটি প্রদান করে আসলো। আসার পর যখন ওই পণ্যটা উনি স্থানীয় বাজারে সরবরাহ করবে, তখন উনি ৭.৫% হারে অর্থাৎ ট্রেড ভ্যাট দিয়েই সরবরাহ করে। তাহলে তার মানে কি? সে হচ্ছে আমদানি পর্যায়ে যে ভ্যাটটা প্রদান করছে, সে ভ্যাটটা রেয়াত নিচ্ছে না বা নিবে না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু সব যদি ভ্যাটটা রেয়াত নাও নেয়, সেক্ষেত্রে কিন্তু তার এই এটি যেটা সে প্রদান করে আসছে, এটিটা কিন্তু হ্রাসকারী সমন্বয় করতে পারবে। অনেক সময় অনেকের মনে কনফিউজিং থাকে যে, আমি তো রেয়াত নিতে পারতেছি না। মানে রেয়াত নেওয়ার যোগ্য না বা আমি যেহেতু ৭.৫% হারে স্থানীয় পর্যায়ে সরবরাহ দিচ্ছি, তাহলে তো আমি রেয়াত নিতে পারব না। তাহলে কি আমি এটি নিতে পারবো? এইটা অনেকের কনফিউজিং থাকে। তো আপনি রেয়াতের সাথে রেয়াত আর এটি ২ টা ভিন্ন জিনিস। ঠিক আছে? আপনি যদি অনেক সময় আপনি মামলায় এটাও ফেঁসে যেতে পারেন যে আপনি 4.3 যদি নাও দেন, এটা রেয়াতের সাথে সম্পর্ক না। ধরেন 4.3 না দিলে রেয়াত অবৈধ হবে। কিন্তু আপনি 4.3 না দিয়ে যদি বিক্রি করেন এবং রিটার্নে এই মানে সঠিক সময়ে যদি আপনি হ্রাসকারী সমন্বয় প্রদান আ স করেন, রিটার্নের মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করেন, তাহলে আপনি কিন্তু এটিটা আ এলিজিবল। আপনি এটিটা সঠিক সময়ে নিছেন বলে গণ্য করা হইবে। এবং আপনার এটি কেউ বাতিল করতে পারবে না। কিন্তু যদি আপনি এটি সময়ের পরে নেন বা হচ্ছে আগে নিয়ে নেন, তাইলে এটি বাতিল বলে গণ্য হবে। তো এখানে অনেক সময় বিল অফ এন্ট্রিটা কিন্তু খালাসের আগে কিন্তু ইস্যু হয়ে যায়। এই পর্যায়ে ধরেন আপনি বিল অফ এন্ট্রি জারি হয়ে গেল, কিন্তু আপনি এটাকে মানে ম আ যে ডিউটি আছে, ডিউটি ট্যাক্স পেমেন্ট করে মাল আ পরিশোধ করলেন না। মানে পণ্যটা ফাইনালি রিলিজ খালাস করলেন না। এর আগে যদি আপনি রেয়াত নিয়ে নেন, তাহলেও কিন্তু হবে না। ঠিক আছে? অবশ্যই সেটা পণ্য ছাড়ের পরে নিতে হবে। ঠিক আছে? স্যার এটিটা কিভাবে রিয়াল নেয়? এটিতে রেয়াত নেয় না, এটি সমন্বয়। এটি রেয়াত নেওয়া বলবেন না, বলবেন যে এটি হ্রাসকারী সমন্বয় নেয়। আমাদের রিটার্নের মধ্যে অপশন আছে ইনক্রিজিং অপশন, ডিক্রিজিং অপশন। তো এই রিটার্নের মাধ্যমে স্পেসিফিক নোডে এন্ট্রি করে এটা হ্রাসকারী সমন্বয় নিতে হয়। আমরা রিটার্নে এটা আরো প্র্যাকটিক্যালি দেখব। তো থিওরিটা মনে রাখবেন অবশ্যই, হ্যাঁ? ওকে তারপর হচ্ছে এটির ক্ষেত্রে আরো কয়েকটা কথা আছে। সেটা হলো আ যদি আপনি ব্যক্তি হিসেবে কোনো কিছু আমদানি করেন, অনেক হতে পারে না? অনেকে আপনি একটা জিনিস আমদানি করে নিয়ে আসলেন। ধরেন আপনার মন চাইলো আপনি একটা গাড়ি আমদানি করে নিয়ে আসলেন। আনতে পারেন। আনার পরে তো আপনার কিন্তু এটি কাটবে। ভ্যাটও কাটবে, এটিও কাটবে। কিন্তু আ আপনি তো হচ্ছে কোনো বিক্রি করবেন না কারো কাছে। তাহলে আপনি তো কনজিউমার এনে এটা ভোগ করবেন। তাহলে এক্ষেত্রে আপনি কমিশনার বরাবর আবেদন করে ১২০ দিনের মধ্যে আবেদন করে সে এটিটা ফেরত চাইতে পারেন। ঠিক আছে? আর এখানে আরেকটা কথা আমরা বলেছিলাম যে এটি কিন্তু exempted প্রোডাক্ট এর ক্ষেত্রেও কিন্তু এটি আদায় করা হয়। ঠিক আছে? exempted প্রোডাক্ট ধরেন ফার্স্ট শিডিউল দিয়ে বা এসআরও দিয়ে exempted, তারপরেও কিন্তু কি করা হয়? মানে এটি আদায় করা হয়। যেমন হচ্ছে ফার্স্ট শিডিউল দিয়ে পেঁয়াজ, আলু, রসুন, আদা এগুলো কিন্তু exempted। কিন্তু যখন এটাকে আমদানি করা হয় তখন কিন্তু ভ্যাট exempted, কিন্তু আমদানি পর্যায়ে এগুলোর এটি আদায় করা হয়। তাহলে তারা শর্ত সাপেক্ষে এই আবেদনের মাধ্যমে এটিটা কিন্তু আবার রিফান্ড পায়। গত কয়েকদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড একটা গাইডলাইন দিয়েছে অনলাইন অটোমেটিক পদ্ধতিতে রিফান্ড কিভাবে নিতে হবে এবং কি পদ্ধতি গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ।
তারপর এটা আমরা আমি পরে ক্যালকুলেটর কোথায় পাবো? যে এটা এনবিআর এর সাইটেই পাবেন, এনবিআর সাইটে পাবেন, বা আমিও দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। ওকে। ইপিলেক্স স্যার দিয়ে একটু দিলে যারা হচ্ছে ফলমূল নিয়ে ব্যবসা করে বা ওই যে এরকম স্যার স্যার এটা তো আপনি দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দেবো। ওকে তো স্যার। এটা হচ্ছে আপনাকে ফুললি অনলাইন সিস্টেমে আবেদন করতে হবে। এর জন্য অনেক শর্ত আছে। এই শর্তগুলো পূরণ সাপেক্ষে যদি আপনি সবকিছু ঠিক থাকে, তাহলে সরাসরি এনবিআর আপনার ব্যাংকে টাকাটা মানে আরটিজিএস জিএস এর মাধ্যমে প্রেরণ করে দিবে। কোনো ম্যানুয়াল চেক কোনো কিছু এই দৌড়াদৌড়ি এটা সেটা কোনো কিছু করতে হবে না। ডাইরেক্ট ফাইনালি জন অ্যাপ্রুভ হবে। মানে তাদের আইবাস সিস্টেম যে প্লাস সিস্টেম আছে থাকে, আইবাস যেটা গভর্নমেন্টের অ্যাকাউন্টিং সিস্টেম, ওখান থেকে আপনি সরাসরি আপনার ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের থ্রুতে টাকা পাঠিয়ে দিবে আপনার অ্যাকাউন্ট। সো যদিও এখানে জিনিসটা সুন্দর অটোমেটেড, কিন্তু অনেক শর্ত। সবগুলো শর্ত পূরণ করলেই আপনি পাবেন। ঠিক স্যার আছে? অনেকে আছে স্যার যে এটা একটু আরেকটু বলে ভালো হয় যে এনপিআর যে পাঠাই দিবে বিষয়টা স্যার একটু আরেকটু বলে এটা ভালো হয়। হচ্ছে আমি ওই যে এটির যে গাইডলাইন আছে না, ওইটা জি পড়লেই স্যার। পাবেন। আমি আচ্ছা ওই আচ্ছা আলোচনা এখন চাচ্ছি না। ওকে যারা স্যার। অনেকে আছে যারা এক্সাম্পশন নিয়ে কাজ, এক্সাম্পশন প্রোডাক্ট নিয়ে কাজ করে বা এরকম কোম্পানিতে আপনারা যারা জব করবেন, তখন জি কিন্তু স্যার। এটিটা রিফান্ডের জন্য আবেদন করতে হবে। তখন ওকে স্যার। ওইটা ভালোভাবে বুঝতে হবে আরকি, হ্যাঁ? ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর আমরা আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয় পদ্ধতি এটা করে ফেললাম। হুম, আচ্ছা, সমুদয়। আচ্ছা, এটা হচ্ছে বিধিতে বলা আছে। বিধিতে একই কথা বলা আছে যে আ ও আপনার হচ্ছে আইন অনুযায়ী যেভাবে আপনি এই আমদানি পর্যায়ে এটি প্রদান করে আসলেন, সেটা হচ্ছে দাখিল পত্রে মানে 9.1 এ আপনি রাষ্ট্রীয় সমন্বয় সাধন করতে পারবেন। এবং এই রাষ্ট্রীয় সমন্বয় যেটা করলেন, তখন এটা কিন্তু একটা ব্যালেন্সিং এড হয়। ঠিক আছে? আপনার ব্যালেন্সে এড হয়। তো এখন আপনার যদি কোনো সেলস ট্যাক্স থাকে, ধরেন আপনার ব্যালেন্স এড হলো কিন্তু আবার সেলস ট্যাক্স আছে। তো আপনি তখন ওই যে এটির যে ভ্যালুটা আসছে এটা থেকে মাইনাস করতে পারবেন। ধরেন আপনার এটি জমা হইলো ৳১০০। ঠিক আছে? এবার আপনার যে সেলস ট্যাক্স আসছে সেটা হলো ৳৮০। তাহলে আপনি হচ্ছে কি এটি থেকে মাইনাস বাদ দিতে পারবেন। তাই বাদ দিলে কত থাকে? ৳২০। তাহলে ৳২০ আপনার ব্যালেন্স আবার থেকে যাবে। আপনার কিন্তু সেলস ট্যাক্স এর ট্রেজারিটা করতে হবে না। আপনি ওই এটির যে ব্যালেন্স আছে সেটা থেকে আপনি অ্যা ইয়ে করতে পারবেন, প্রদান করতে পারবেন। সেটাই এখানে বলা হয়েছে। এটা রিটার্নের যে সূত্র আছে, রিটার্নটা কিভাবে প্রিপেয়ার হয়, রিটার্নের ওপেনিং কিভাবে নির্ধারণ হয়, ক্লোজিং কিভাবে নির্ধারণ হয়। তো ওগুলো আমরা যখন আলোচনা করব রিটার্ন স্পেসিফিক, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো উপকরণ কর স্যার রেয়াত এখানে যদি এটা আমরা স্যার হুম, একটু কোশ্চেন করবো স্যার? বলেন। স্যার এখানে সেলস ট্যাক্স হলো ৳১০০ আর যদি আমার এটি দেওয়া থাকে ৳৮০, তাহলে কি স্যার হুম, আমি ৳৮০ ৳২০ দিতে হবে। ৳৮০ ৳২০ দিতে হবে। ৳20 দিতে হবে। ৳20 জি, দিতে কারেক্ট। হবে। কোনো একই কথা, ৳২০ দিতে হবে। হ্যাঁ, ৳২০ দিতে হবে। এটা একটা এখানে অ্যাকাউন্টস। কোনো আনুষ্ঠানিকতা কিচ্ছু লাগবে না। আপনি রিটার্নে থাকলেই রিটার্ন থেকে অটোমেটিক হিসাব হয়ে ৳20 আপনাকে রিটার্নের ৫০ নাম্বার নোটে লেখা থাকবে যে আপনাকে ৳20 পে করতে হবে। অটোমেটিক রিটার্নের ফর্মুলাতে এটা বিল্ড আপ করা আছে। বুঝতে পারছিলেন? রিটার্নে এই ফর্মুলাটা বিল্ড আপ করা আছে। অটো ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর আমরা রিটার্নের ক্যালকুলেশন থাকলেও আমরা হিসাব বুঝার চেষ্টা করব কিভাবে রিটার্নের হিসাবটা হয়, হ্যাঁ? রিটার্নে গেলে আমরা এগুলো আলোচনা করব। ওকে, সো আমরা এবার আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে উপকরণ কর রেয়াত, ইনপুট ট্যাক্স ক্রেডিট। ওকে? সো আসলে এই ভ্যাট এর যে সিস্টেমটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটার মূল মানে থিমটাই হলো এই যে উপকরণ কর রেয়াত নিতে পারাটা। যেখানে আমরা বিভিন্ন প্রবলেমের কারণে নিতে পারছি না বা এখানে খুব সমস্যা হয় এটা নিলে বা এটার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা, এই ক্ষেত্রে হচ্ছে এই ভ্যাটের আইনের ডিসটরশনটা হয়। ঠিক আছে? মানে আইনের সঠিক প্রযোজ্যতা থাকে না। মূল্য সংযোজন কর আমরা বলছি যে মূল্য সংযোজনটা কি? আমি যে একটা পণ্য তৈরি করব অথবা আ আ ম্যানুফ্যাকচারিং করব অথবা ট্রেডিং করব, তার সাথে এটার যে খরচ আমার, এই খরচের সাথে আমি এ এ মানে ডাইরেক্ট উপকরণ কস্ট যেটা বা আমার যে প্রোডাক্টের যে পারচেজ মূল্য, এর সাথে আমার আনুষঙ্গিক খরচ এবং প্রফিট যতটুকু এড করব, তার উপর হচ্ছে আমি ভ্যাটটা প্রদান করব। ঠিক আছে? এটাই হচ্ছে ভ্যাট এর মূল থিম। মানে হলো আপনি ধরেন ৳১০০ একটা পণ্য কিনে নিয়ে আসলেন। ঠিক আছে? এবং স্যার। ৳১০০ যখন পণ্যটা কিনে নিয়ে আসবেন, আপনি ৳১৫ ভ্যাট দিবেন। এটাই তো ভ্যাটের নিয়ম। মূল্য অবশ্যই। সংযোজন কর ৳১৫ ভ্যাট দিবেন। তাহলে আপনার এই পণ্যটার মূল্য হচ্ছে ৳১০০। এইবার এই পণ্য আপনার পরিবহন খরচ আছে, স্টাফ খরচ আছে, ইলেকট্রিসিটি বিল আছে,
ব্যাংক চার্জ আছে, সুদ আছে, আরো অনেক খরচ আছে আপনার। এগুলো এড করলেন। প্লাস হচ্ছে আপনার কয়েক টাকা প্রফিট দরকার। সেগুলো এড করে ধরেন আপনার এই প্রোডাক্টটার দাম হলো এড হলো আরো ৳৫০। তাহলে কত হলো? ৳১৫০। তাহলে এই ৳১৫০ উপর ভ্যাট ক্যালকুলেশন করেন। কত হবে? ৳২.৫ মনে হয় না? ৳২.৫ ১৫০ হ্যাঁ, ৳২.৫ ৳২২.৫০ এড হলো। তো এবার আপনি এই যে উপকরণ যখন কিনে নিয়ে আসছেন, তখন কত টাকা ভ্যাট দিয়ে আসছেন? ৳15 ৳১৫ কারেক্ট। তো এখন ৳১৫ মাইনাস করেন, আপনি তো আগেই দিয়ে আসছেন। তাহলে থাকে কত টাকা? ৳৭.৫ ৳৬.৫ স্যার। ৬.৫ তার মানে কি ৳৫০ র উপর যদি আপনি ১৫% মারেন কত হয়? ৳৬.৫ আসে। তাহলে এই যে ৳৫০ এটাই হচ্ছে মূল্য সংযোজন। আপনার মূল্যের সাথে এইটা হচ্ছে ৳৫০ সংযোজন করলেন। আপনি শুধু ভ্যাট দিবেন যতটুকু সংযোজন করলেন তার উপর। ঠিক আছে? এটাই ছিল ভ্যাট এর সিস্টেম। কিন্তু এখানে এটাকে 10% হার করা হইছে, ৭.৫%, 4%, 5% ছিল। তারপর 2.4 আছে, 2% আছে, 1.5% ইন্ট্রোডিউস করছে। লটস অফ রেট। আবার আমরা আরেকটা কি দেখলাম? এই যে টার্নওভার ট্যাক্স 4%। এত লেভেলে এটাকে ভেঙে দেওয়া হইছে। এবার এখানে অনেক কন্ডিশন দিতে হইছে। এবার যখন রেটটা যখন একরকম নাই, তো এবার এখন এনবিআর কন্ডিশন দিয়ে দিল। হ্যাঁ, যে কন্ডিশন দিয়ে দিল যে এইসব কন্ডিশনের উপর ভিত্তি করে আপনি উপকরণ কর রেয়াত নিতে পারবেন। আদারওয়াইজ উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। এবং দেখা গেছে যে উপকরণ যেগুলো আছে মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে এর সাথেও কিছু ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে বা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে যেগুলোর উপর আপনি অনেক সময় ভ্যাট দিয়ে থাকেন। তাহলে একটা সীমারেখা যদি নিরূপণ করা না হয়, তাহলে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এর উপর যে অনেক সময় যে এক্সপেন্স আছে এর উপর ভ্যাট দিয়ে আসছেন, সেটাও যদি আপনি রেয়াত নিয়ে না থাকেন, তাহলে দেখা যাবে যে ভ্যাট পেয়েবলই হবে না। ঠিক আছে? ভ্যাট পেয়েবল হবে না। এজন্য এনবিআর উপকরণ কর রেয়াতের 46 ধারায় কিছু শর্ত আরোপ করছে। যে কি শর্তে আপনি রেয়াতটা নিতে পারবেন। সো এখানে আইনে সবসময় একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আইনে এই নেগেটিভ জিনিসগুলো বলা হয়। মানে নেগেটিভ এই জিনিসটা আপনি করতে পারবেন না। তার মানে কি এর বাইরে যদি এটা যদি এই পয়েন্টের মধ্যে ধরেন ১০ টা চেকলিস্ট আছে। এই ১০ টা চেকলিস্টের মধ্যে যদি পড়ে তাহলে এটা আপনার বাতিল। এর বাইরে যা আছে সবাই কি? মানে কারেক্ট। এটা আসলে মানে আমাদের মানে মানে আমরা আমাদের যে ইসলাম ধর্ম মুসলমানের যে কোরআন শরীফ আল্লাহ কিন্তু এভাবেই সবকিছু উত্থাপন করছে। যে নেগেটিভ জিনিসগুলো বলছে যে এগুলা গুনাহ। এটা করা যাবে না, এটা করব না, এটা নিষেধ, এটা বিধিনিষেধ। এবং কিছু জিনিস পজিটিভ বা এটা করা যাবে সেটাও বলছে। এই এটা আইনেও আছে। আইনে এই জিনিসগুলা ফলো করা হয়। তো নেগেটিভ জিনিসগুলো যদি উল্লেখ করা হয়, এর বাদে যা আছে সেগুলো আপনি করতে পারবেন। তার মধ্যেও কিছু নেগেটিভ এর মধ্যে কিছু কনফিউজিং থাকে। সেগুলো আবার ডাইরেক্টলি বলা হয় যে এরকম আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? তো এই 46 এর ৩ টা পার্ট আছে। তো ১ম পার্টে নেগেটিভ জিনিসগুলো বলা হয়েছে যেগুলো এরকম যদি হয়, এইরকম ক্রাইটেরিয়া যদি পড়েন তাহলে আপনার রেয়াত বাতিল। তাহলে আমরা পড়ি ১ নাম্বার কি আছে? একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহ একই মালিকানাধীন কি বুঝলেন? প্রত্যেকটা পয়েন্টে বুঝতে হবে। মানে আপনার হচ্ছে ইন্টার কোম্পানি যদি অ্যা না হয়। ধরেন আপনার একটা গ্রুপ অফ কোম্পানি ধরেন কি বলবো, কোন গ্রুপ বলবো? প্রাণ গ্রুপ বলেন বা হচ্ছে মেঘনা গ্রুপ যে গ্রুপই বলেন বা বসুন্ধরা গ্রুপ বলেন। সে যদি একই মালিকের না? তার ২ টা কোম্পানি আছে। এখন এক কোম্পানি র ম্যাটেরিয়াল উৎপাদন করে, আরেক কোম্পানি কি করে? ফিনিশড গুডস উৎপন্ন করে। এরকম যদি বিনিময় হয় তাহলে হচ্ছে এটা প্রযোজ্য হবে না এ দ্বারা। এর বাইরে যদি হয় যে এক্সটার্নাল কোনো ভেন্ডরের কাছ থেকে পারচেজ করে তাহলে মধ্যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যতীত যদি করযোগ্য সরবরাহ মূল্য ৳১,০০,০০০ অতিক্রম করে। মানে আপনি যে সাপ্লাইটা সহজভাবে যদি আমরা এটা বলি, আপনি যে পারচেজটা করলেন, যে সরবরাহটা গ্রহণ করলেন, তার ইনভয়েস ভ্যালু যদি ৳১,০০,০০০ বেশি হয়, তাহলে সেটা অবশ্যই এটার সমস্ত টাকা, সমস্ত পণ, ভ্যাটের ভাষায় পণ হচ্ছে সমুদয় মূল্যকে মানে পণ আপনি যা দিচ্ছেন টাকাটা এটাই হচ্ছে পণ বলা হয়। তো পণের মধ্যে কিন্তু সব থাকে। ভ্যাট থাকে, তারপর হচ্ছে পণ্যমূল্য সবকিছু ইনক্লুড থাকে। তো আপনি মানে সমস্ত টাকা আপনি যখন ওই ভেন্ডরকে পেমেন্ট করবেন, এটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আর যদি না করেন তাহলে রেয়াত বাতিল। ধরেন আপনি ৳২,০০,০০০ র একটা সাপ্লাই গ্রহণ করছেন। এটা কিন্তু ভ্যাট কন্ট্রোল এর পরীক্ষায় আসে। এটা কিন্তু আসছিল। এটা যে বহুত মানে মানে কি প্যাচ। মানে আমরা বলি না অঙ্কের মাইর দে, প্যাচ দে। এটা হচ্ছে একটা মায়ের প্যাচ থাকে। ধরেন মিস্টার এক্স একটা কোম্পানি সে তার ওয়াই ভেন্ডরের কাছ থেকে
2 লাখ টাকার পণ্য সরবরাহ উপকরণ পারচেজ করলো। তার মধ্যে 1 লাখ টাকা সে ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করলো এবং বাকি 1 লাখ টাকা সে ক্যাশে প্রদান করলো। তাহলে এখন রেয়াত নিতে পারবে কত টাকার উপর? 1 লাখ টাকার ব্যাংকিং চ্যানেলে 1 লাখ হ্যাঁ, টাকা শেষ করতে ওইটা 1 লাখ কারেক্ট। টাকা। এরকম কিন্তু অঙ্কে থাকে। এরকম কিন্তু অঙ্কে থাকে। তাহলে ধরেন ১ম এ একটা পয়েন্টে লিখবে যে হচ্ছে সে এই মাসে জুলাই মাসে বা হচ্ছে নভেম্বর মাসে সে অ্যা উপকরণ সে পারচেজ করছে ওয়াই ভেন্ডরের কাছ থেকে ২ লাখ টাকা, যার ভ্যালু হচ্ছে ২ লাখ বা ৫ লাখ টাকা এবং সে এটা ধরেন আরো পিছনের মাস দিয়ে গেল। এক্সাম্পলটা বলতে তাহলে সুবিধা হবে। ধরেন জুলাই মাসে সে রিসিভ করছিল। সে নভেম্বর মাসে এসে ব্যাংকিং চ্যানেলে ১ লাখ টাকা দিছে আর হচ্ছে ক্যাশে বাকি ১ লাখ টাকা প্রদান করছে। তাহলে এক্ষেত্রে আপনার আ হচ্ছে এগুলো সব রিটার্নে আপনি দেখান রিফ্লেকশনটা কিভাবে হবে। তাহলে কি করতে হবে আপনার? ১ লাখ টাকা পরিমাণ আপনি রেয়াত নিতে পারবেন। আর বাকি ১ লাখ টাকার আ যে ভ্যাট আছে সেটা আপনি রেয়াত নিতে পারবেন না। এটাকে স্প্লিট করে দিতে হবে। ওকে? তাহলে এই ১ নাম্বার পয়েন্টটা ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা। এবার আসেন ২ নাম্বার। 1 লাখ টাকা কম হলে সে পাবে না। না, ১ কেন লাখ জানি টাকা কম হইলে পাবে। কিন্তু ওইটা তখন ক্যাশে অসুবিধা নাই। ১ লাখ টাকার যদি বেশি হয় তাহলে এই যে প্যাঁচ লাগায় দিচ্ছেন। ১ লাখ টাকার বেশি হইলে টাকার অঙ্কটা হচ্ছে ১ লাখ। যদি ধরেন আপনি ২০,০০০ টাকা দিয়ে এখন ক্যাশ পারচেজ করলেন। আপনি নিতে পারবেন না? পারবেন। এক্ষেত্রে অসুবিধা নেই। ছোটটার ক্ষেত্রে মানে ফাঁকিবাজি মানে ফাঁকি-টাকি হয় না। এজন্য ফিগারটা বড় করে দিচ্ছে আরকি এমনি, হ্যাঁ? আপনি এখন ক্যাশ পারচেজ যদি ২০,০০০ টাকারও সাপ্লাই নেন, এই ক্ষেত্রে রেয়াত দিতে পারবেন উপকরণ হইলে অসুবিধা নেই। কিন্তু ১ লাখ টাকার কন্ডিশন পাস করলেই আপনার তখন ব্যাংকিং চ্যানেলে চলে যেতে হবে। তখন ব্যাংকিং এ যাইতে হবে। হ্যাঁ, ব্যাংকিং এ যেতে হবে। আদারওয়াইজ রেয়াত বাদ। ওকে। সো ২ নাম্বার আসেন। যদি আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতা কর্তৃক দাখিলপত্রে উক্ত সেবার বিপরীতে পদেয় উৎপাদক কর দ্বারা ৩ টি অনুসারে পৃথকভাবে প্রদর্শন না করে। আচ্ছা, একটু আগে আমরা যে এই রিভার্স চার্জ পড়লাম সেটার কথা এখানে বলছে যে আমদানিকৃত সেবা যেটা আমি সেকশন 22 অনুযায়ী করলাম সেটা যদি আমি রেয়াত নিতে চাই তাহলে অবশ্যই সেটা উৎপাদ মানে আউটপুট ট্যাক্সে মানে সেলস ট্যাক্স হিসাবে এটা আমাকে দেখাতে হবে। যদি আমি সেলস ট্যাক্স হিসাবে দেখাতে না দেখাই তাহলে ওইখানে যদি আমি শুধু রেয়াত নিয়ে নিই তাহলে রেয়াতটা আমি নিতে পারবো না। মানে নিলেও এটা কি হবে? ইলিগাল হবে। ওকে? এবং এটা বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এটা ক্লিয়ার? খ নাম্বার বুঝতে পারছেন? প্রশ্ন থাকলে করে ফেলেন ভাই ফটাফট। ঠিক আছে? দেরি করেন না, হ্যাঁ? সময় কম। রাতের ক্লাস, সময় কম। যদি বুঝলেন ইয়েস, না বুঝলে পরবর্তীতে প্রশ্ন করতে পারেন। অসুবিধা নেই। আমরা আগাই। স্যার এগুলো তো আবার অঙ্কে দেখাবেন স্যার, সমস্যা নাই স্যার, অঙ্ক আপনি বলেন। দেখাবো, রিটার্নে দেখাবো। জি জি কোনো জি অসুবিধা নেই। হ্যাঁ? বলেন। তারপর আমি জি হায়াতে স্যার, বাচ্চা থাকলে তো আমি আছি। গ্রুপ কিনে দিছি। টুস জি করে জি মেসেজ ইনশাল্লাহ দিবেন। ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন। যদি গ যে কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর মেয়াদান্তে বা তৎপরবর্তী ৬ কর মেয়াদে মানে কি টোটাল ৬ কর মেয়াদের মধ্যে যে মাসে কিনলেন সেই মাস অথবা তার পরবর্তী ৬ মাসের মধ্যে আপনাকে কি করতে হবে? রিটার্নে আপনার এন্ট্রি করতে হবে। ঠিক আছে? রিটার্নে এন্ট্রি করতে হবে। রিটার্নে এন্ট্রি করলে রেয়াত গ্রহণ করা হয়। রিটার্নে এন্ট্রি করা ছাড়া কিন্তু রেয়াত গ্রহণ করা যায় না। ওকে? এটা তো জি ক্লিয়ার, স্যার। তাই না? এটা তো সবাই জানেন। মানে রেয়াত নিতে পারবে কি পারবে না এটা মানে সবাই জানে। পেটের আইন অন্য কিছু জানুক চাই না জানুক। এই ধারাটা খুব মানে এই মানে দফাটা খুবই পপুলার। যে ৬ কর মেয়াদের মধ্যে নিতে হবে। এবার হচ্ছে ঘ প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিতে পণ্য উৎপাদনের ক্ষেত্র ব্যতীত আমি কিছু যেগুলো ইম্পোর্টেন্ট এগুলোর মধ্যে রেড মার্ক করে রাখছি ইচ্ছা করে। পণ্যের অধিকারে দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংশোধন কর। ধরেন আপনি ব্যাংকের মাধ্যমে মর্টগেজ আমদানি করলেন। ব্যাংকের পণ্য এনে রাখছেন ব্যাংকে। ব্যাংকের থেকে আপনি ছড়ায় আনলে তারপর হচ্ছে আপনি ওইটাকে ধরেন ব্যাংকের কিছু টাকা দেন, দেন মাল ছড়ায় আনেন, দেন আপনি এটাকে বিক্রি করেন। এরকমের ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংকের কাছে থাকলে কাজে হবে না। আপনার প্রেমিসেসে বা আপনার গোডাউনে রেজিস্টার্ড পিনে যেটা উল্লেখ করছেন যে রেজিস্টার্ড অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনার সেই পণ্যটা থাকতে হবে। থাকলে দেন আপনি এটার হচ্ছে আপনি রেয়াতটা নিতে পারবেন। মানে সহজ কথা হচ্ছে আমরা যদি সিম্পলি বলি, আপনি নিবন্ধন নেওয়ার সময় ভ্যাটের নিবন্ধন নেওয়ার সময় যেই ঠিকানা উল্লেখ করছেন অথবা কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান হলে আপনার যে সকল ইউনিটের রেজিস্ট্রেশনের অ্যাড্রেস গুলো রয়েছে সেই সব
অ্যাড্রেসের ভিতরে, সেই প্রিমিসেসের ভিতরে আপনার সেই পণ্যটা থাকতে হবে। যদি সেই সব প্রিমিসেসে আপনার পণ্যটা আপনার দখলে থাকে, তাহলেই আপনি ওই উপকরণের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর রেয়াত নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, যদি আপনি কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচারিং করেন, ধরেন আপনি ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল এনে দিলেন, এনে দিয়ে ধরেন আপনার মেশিন পাতি নাই, কিন্তু র ম্যাটেরিয়াল আপনি আমদানি করলেন, করে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে দিয়ে দিলেন যে ভাই তোমাকে আমি র ম্যাটেরিয়াল দিয়ে দিছি, এবার তুমি এটাকে তৈরি করে আমাকে ফিনিশ গুডস দিবা। ঠিক আছে? তো তাহলে কি হলো? র ম্যাটেরিয়াল কিন্তু আপনার কার কাছে আছে? অন্য একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর এরকম ভাবে উৎপাদন করাকে ভ্যাটে বলে চুক্তিভিত্তিক উৎপাদন বা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার বা টোল ম্যানুফ্যাকচার বলে। ঠিক আছে? এই টোল ম্যানুফ্যাকচারিং করতে গেলে কিন্তু আপনার শর্ত হচ্ছে ম্যাটেরিয়াল আপনাকে দিতে হবে। তা যত যত উপকরণ আছে সমস্ত উপকরণ আপনাকে ওই ম্যানুফ্যাকচারিং যে করে দিবে তাকে দিতে হবে। সে কি করবে? শুধু এটাকে প্রসেসিং করে ফিনিশ গুডস তৈরি করে আপনাকে আবার ফিনিশ গুডসটা দিয়ে দিবে। তাহলে ম্যাটেরিয়াল যদি আপনি ওই ফ্যাক্টরির অ্যাড্রেসে না পাঠান, তাহলে কি সে উৎপাদন করতে পারবে? পারবে না। তো এইজন্য তখন কিন্তু কি পণ্যটা আপনার দখলে নাই। কার কাছে আছে? পণ্যটা কার কাছে আছে? সে ম্যানুফ্যাকচারিং কোম্পানির আন্ডারে এই পণ্যটা, এই ম্যাটেরিয়াল গুলো আপনার আছে। তাহলে এইজন্য আপনার দখলে পণ্য যদি না থাকে, কিন্তু চুক্তিভিত্তিক উৎপাদনের জন্য যদি আপনি দিয়ে থাকেন, তাহলে এইজন্য এখানে বলা হয়েছে যে ওইটা ব্যতীত, চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্র ব্যতীত বাকি সকল ক্ষেত্রে যদি পণ্য আপনার অধিকারে, দখলে বা রেজিস্টার্ড প্রেমিসেসে না থাকে, তাহলে আপনি এটা রেয়াত নিতে পারবেন না। আচ্ছা, যদি কোনো পণ্য বা সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে বা ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে, মানে আপনার 6.1 বা 6.2.1 এ যদি এটাকে রেজিস্টার না করেন, ধরেন আপনি যখন আমদানি করলেন বিল অফ এন্ট্রির মাধ্যমে, তখন আপনাকে এনে তখন ট্রেডার হলে 6.2.1 এ এটাকে রেজিস্টার করতে হবে। আর যদি আপনি ম্যানুফ্যাকচারিং হন, তাহলে 6.1 এ সেটাকে রেজিস্টার করতে হবে। যদি না করেন, তাহলে আপনি এটাকে রেয়াত নিতে পারবেন না। যদি কর চালানপত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম, ঠিকানা, নিবন্ধন নম্বর উল্লেখ না থাকে, ধরেন আপনি একজনের কাছ থেকে পারচেজ করে নিয়ে আসলেন, সেখানে হচ্ছে চালানের মধ্যে মানে ক্রেতা এবং বিক্রেতার নাম, ঠিকানা, নিবন্ধন নাম্বার, ভ্যাটের যথাযথভাবে উল্লেখ নেই। অনেক সময় দেখেন যে লিখে না, খালি চালান নাম্বারটা লেখে, ক্রেতার নাম লেখে না, খালি একটা দিয়ে দেয়, এটা দিয়ে হবে না। ধরেন এক্ষেত্রে একটা সন্দেহমূলক থাকে, ধরেন চালান আপনি দেখাচ্ছেন, বাট এই চালানে আপনার কোম্পানি ঠিকানা, নাম, বিন নাম্বার নাই, কিন্তু যিনি বিক্রি করছেন, বিক্রেতার সাপ্লায়ার, তার নিবন্ধন ঠিকানা আছে। তাহলে এটা ধরেন এই একই চালান তো অনেকে চালায় দিতে পারবে নিজের বলে, যেহেতু মানে যে পারচেজার তার একটা নাম যদি না থাকে। এজন্য এখানে ক্লিয়ারলি লেখা থাকতে হবে। মানে যদি অস্পষ্ট থাকে যে এখানে শুধু ক্রেতার নাম আছে, বিক্রেতার নাম নয়, বিক্রেতার নাম আছে, ক্রেতার নাম নাই, বা নিবন্ধন নাম নাই, ঠিকানা নাই, তাহলে কিন্তু মানে ইয়ে করা যাবে না, রেয়াত নেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে আমদানিকারকের নিকট হতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্রের আমদানি চালান সংশ্লিষ্ট পণ্য ঘোষণা নম্বর। পণ্য ঘোষণা হচ্ছে বিল অফ এন্ট্রি। পণ্য ঘোষণা বলতে বিল অফ এন্ট্রি কে বোঝায়। এটা আগে বিল অফ এন্ট্রি এখানে লেখা ছিল, লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হলো এখানে রিপ্লেস করে দিচ্ছে পণ্য ঘোষণা নাম্বার, মানে বিল অফ এন্ট্রি নাম্বার উল্লেখ না থাকলে এবং কর চালান পত্রে বর্ণিত পণ্যের বর্ণনা সহিত আমদানি পণ্য ঘোষণাতে বর্ণিত পণ্যের বর্ণনার আলোকে যথাযথ বাণিজ্যিক বর্ণনা মিল না থাকলে। আচ্ছা, এটা একটু প্র্যাকটিক্যাল দেখাই দিই এখানে, মানে এটা মনে থাকবে না। আচ্ছা, আমরা একটু বিল অফ এন্ট্রিটা খুলি। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা 6.3 খুলি। আচ্ছা, এই দুইটা জিনিস করলাম। এবার এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বললো? আমদানিকারকের নিকট থেকে নিলে। আচ্ছা, এখানে আমরা বলে রাখি ভ্যাটের একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ধরেন আপনি কার কাছ থেকে পণ্যটা কিনতেছেন, ওকে আগে চিনতে হবে। ওকে, হু ইজ ইউর সাপ্লায়ার। বুঝতে পারছেন? এটা হচ্ছে ভ্যাটের মূল সমস্যা। তাহলে কিনলেই হবে না, আপনি কার কাছ থেকে কিনতেছেন তার নেচারটা, আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি অফ নেচার বা তার হচ্ছে স্যার সাপ্লাই নেচারটা তাকে জানতে হবে আগে আপনাকে। স্যার জি, স্যার আরেকটা জিনিস যদি মানে এটা অ্যাড করা যায় কিনা, যে সাপ্লায়ারটা কমপ্লায়েন্স কিনা, এটাও কি স্যার দেখা দরকার না স্যার? মানে সে কমপ্লায়েন্সটা, হ্যাঁ কমপ্লায়েন্সটা দেখতে হবে। এটা জি এটা স্যার
ওই সে বিশেষ করে টিডিএস কাটে বিডিএস কিনা বা বিডিএস ইয়া করে কিনা না ওইটা দেখার দরকার নাই আপনাকে করে কিনা ওটা আমরা বিডিএস আলোচনা করব জি কমপ্লায়েন্স স্যার আর বিডিএস আলোচনা করব এবং জি স্যার এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি সাপ্লায়ারকে আপনাকে আগে চিনতে হবে সাপ্লায়ারটা কে সে কি ম্যানুফ্যাকচারার জি স্যার সে কি ট্রেডার কিনা ট্রেডার হলে সে কি আমদানিকারক বাণিজ্যিক আমদানিকারক কিনা বা হচ্ছে মানে স্বাভাবিক আমদানিকারক কিনা অথবা সে প্রকিউরমেন্ট প্রোভাইডার কিনা এগুলো আপনাকে আগে বুঝতে হবে আপনি যদি এটা যদি আইডেন্টিফাই করতে না পারেন হু ইজ দ্য ভ্যান্ডরের মানে সে ভ্যাটের কি টাইপের নিবন্ধনটা নিয়েছে এটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনি ওই যখন এটাকে পারচেজ করবেন এবং মূল্য পরিশোধ করবেন বিডিএস কাটবেন এই সব জায়গায় আপনার জিনিসগুলো কিন্তু অ্যাকুরেট হবে না এবং আপনি বুঝতে পারছি রেয়াতও নিতে পারবেন না যেমন বিল সার্টিফিকেটের মাধ্যমে তো আমরা চিনতে পারবো ওকে। কারেক্ট চিনতে পারবেন কারেক্ট চিনতে পারবেন তো এখানে দেখেন আপনি যদি ধরেন একজনের কাছে নিলেন সে সে ব্যক্তি হচ্ছে আমদানি করে এই ম্যাটেরিয়ালটা আপনাকে দেয় আপনি হচ্ছে এটা দিয়ে ম্যানুফ্যাকচারিং করেন কিন্তু আপনি কখনো তাকে জানলেন না সে এটা কোথা থেকে সোর্সিং করে মালটা সে কি মানে নিজে বাংলাদেশ থেকে উৎপাদন করে নাকি অন্য যার কাছ থেকে কিনে নিয়ে সাপ্লাই দেয় নাকি আমদানি কারক করে কিন্তু দেখা গেল যে এই পণ্যটা আপনি যে সাপ্লায়ার কাছ থেকে নিলেন সে আসলে আমদানি করে দেন আপনাকে দেয় যদি সে আমদানি করে দেয় তাহলে আপনি তার কাছে যখন চালান নাম্বারটা নিবেন এই যে এটা একটা ভ্যাটের চালানের ফরম্যাট এইখানে কিন্তু এই যে এখানে এই জায়গায় ধরেন যে প্রোডাক্টটা নিবেন সে এখানে ম্যাটেরিয়াল যে নিবেন ম্যাটেরিয়াল বলতেছি সে ইউনিক মানে জেনারেল নেম হ্যাঁ জেনারেল ওয়ার্ড এটা যারা মানে সবই বোঝায় সবই বোঝানো যায় একটু একটু উপরে তুলে দেই একটু বড় করা যায়? ডিসপ্লেটা একটু বড় করা যায়? হ্যাঁ চেষ্টা করতেছি হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে লিখতে হবে আপনার ম্যাটেরিয়াল নেম একটা কি লিখতে হবে এখানে ম্যাটেরিয়াল নেম লিখতে হবে এটার মধ্যে তারপর আবার আপনাকে লিখতে হবে 2 নাম্বার কি ব্র্যান্ড নেম সহ। ব্র্যান্ড নেম থাকলে দেবেন এটা অসুবিধা নেই আমার যেটা এখন রিয়াতের ক্ষেত্রে যেটা দরকার এখানে যেটা হলো পণ্য ঘোষণাপত্র নাম্বার ঠিক আছে এখানে তাকে লিখে দিতে হবে বিল অফ এন্ট্রি নাম্বার ঠিক আছে বিল অফ এন্ট্রি নাম্বারটা লিখতে হবে 3 নাম্বার লিখতে হবে মানে বাণিজ্যিক বর্ণনা যেটা আর এটা কি 6.3 হ্যাঁ হ্যাঁ এটা 6.3 মানে আপনি যে তার সাপ্লায়ার মানে কাছ থেকে সাপ্লাই নিচ্ছেন সে 6.3 দিবেন আপনাকে ইয়েস অর নো দিবে ইয়েস তো তার 6.3 তে সে যদি আমদানিকারক হয়ে থাকে তাহলে তাকে আপনাকে এখানে বি প্রোডাক্ট বি প্রোডাক্টের যে ডেসক্রিপশন থাকে এখানে স্পষ্টভাবে তাকে এটা উল্লেখ করে দিতে হবে যদি এই দুইটা স্পষ্টভাবে উল্লেখ না থাকে তাহলে এটাই বলছে যদি বর্ণনা মানে যদি এটা মিল না থাকে তার বিল অফ এন্ট্রির সাথে এবং বিল অফ এন্ট্রি নাম্বারটা যদি উল্লেখ করা না থাকে তাহলে আপনি এটা রেয়াত নিতে পারবেন না একটা প্যাচ লাগাই দিল না বড় ধরনের একটা প্যাচ লাগাই দিচ্ছে এই জন্য বললাম যে আপনি যার কাছ থেকে সাপ্লাই নিচ্ছেন ও আমদানি ওই পণ্যটা সে কোত্থেকে দিচ্ছে এটা আপনাকে জানতে হবে সে কিভাবে সাপ্লাইটা দেয় এটাকে নেচারটা জানতে হবে সে যদি আমদানিকারক হয় তাহলে আপনি এসে যদি ধরেন ইচ্ছে করে যদি এটা না দেয় এটা যদি ইচ্ছে করে সে না দেয় তাকে তাহলে আপনার নিজ দায়িত্বে তার কাছ থেকে এই মানে চালানটা ঠিক করে নিতে হবে চালানে এইভাবে লেখা নিতে হবে যদি না লেখা নেন তাহলে ভ্যাট অফিস এই 46 এর এই দফা কত 6 অনুযায়ী আপনার রেয়াত বাতিল করে দিবে বুঝছেন এই তো পয়েন্টটা সাপ্লায়ার তো ঝামেলা পড়ার ভয়ে এগুলো দিতে চায় না। সাপ্লায়ার ঝামেলা মনে ঝামেলা করে। করার না ঝামেলা তো তার না আমদানি করলে ঝামেলা কি ভাই সব তো সে আমদানির সময় দিয়ে আসছে সে সঠিকভাবে ভ্যাট দিবে না স্যার এখন এটাই তো ডকুমেন্টস তো স্যার দিতেই হবে স্যার হ্যাঁ সমস্যাই হইতো আপনার না স্যার। ও হচ্ছে মানে আপনি এখন যদি ম্যানুফ্যাকচারিং করেন রেয়াত নেন তাহলে আপনি রেয়াত নিতে পারবেন না এটা যদি ধরেন কোনোভাবে ধরেন আপনি যে বিনটা নিছেন তার বিন নাম্বার আছে এটা ভ্যাট অফিস তো যখন অডিট করবে সে তো খুঁজে দেখবে সে কে সে দেখলো যে পণ্যটা সে আমদানি করে বিক্রি করে ভ্যাট অফিস তো জেনে ফেলবে জেনে বলবে যে এটা তো সে আপনি বাণিজ্যিক আমদানির কাছ থেকে নিছেন এই পণ্যটা সে ইম্পোর্ট করে আপনাকে সরবরাহ করছে কিন্তু আপনার যে সরবরাহ করার সময়
6.3 তে বিল অফ এন্ট্রি নাম্বার এবং আমদানির সময় যে এই যে বিল অফ এন্ট্রি নাম্বার এই যে এখানে থাকে সি দিয়ে এই যে এটা, ঠিক আছে? এই জি নাম্বারটা স্যার। প্লাস হচ্ছে যে বাণিজ্যিক বর্ণনা ডেসক্রিপশন পণ্যের এই যে এটা হচ্ছে এই যে নিচের লাইনটা আমি জি যেটা স্যার। মার্ক করলাম এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন একদম সেম টু সেম মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে ভ্যাট অফিস অডিটের সময় আপনার এই আয়ারটা বাতিল করে দিতে পারে। তাহলে এখন মানে সাপ্লায়ার কাছ থেকে আপনার জোর করে নিতে হবে, কিছু করার নাই। যদি না দেয় তাহলে বলবেন যে ভাই তোমার কাছ থেকে আর পণ্য নিব না। কারণ আপনি ধরেন লাখ টাকার বা কোটি টাকার পণ্য তার কাছ থেকে নিলেন র মেটেরিয়াল, কিন্তু আপনি রেয়াত নিতে পারতেছেন না, বাট এটা আপনার মাস্টার র মেটেরিয়াল। ওকে, সো এটা অবশ্যই তখন উল্লেখ করতে হবে। অবশ্যই স্যার। রাইট। তাহলে এটা কিন্তু অনেক ক্ষেত্রে প্র্যাকটিসে নাই, হ্যাঁ? অনেক ক্ষেত্রে প্র্যাকটিসে নাই, আমি যতটুকু দেখছি এবং জানি। তো এটা কিন্তু খুব সাবধানে ডিল করবেন। অনেক সময় সাপ্লাই চেনাররা চিন্তা করে যে না অন্য সাপ্লায়ার যদি না পাওয়া যায় তখন বাধ্য হয়ে নিতে হয়, অথবা এর রেট কম অন্য জায়গায় রেট বেশি। ওই চিন্তা করেও দেখা যাচ্ছে যে আর ঝামেলা করে না, নিজে স্যাক্রিফাইস করে। স্যাক্রিফাইস করলে তো হবে না। এখন হ্যাঁ। ঝামেলা তো অডিটের ধরা খেলে তো আপনার রেয়াত বাতিল। রেয়াত বাতিল হলে আমি প্রথম দিন বলছিলাম 15 টাকা রেয়াত বাতিল হলে কত টাকা দিতে হবে? 30 টাকা দিতে হবে। স্যার প্রায় এখানে 30 কিন্তু টাকা একটা দিতে কথা হবে। আছে স্যার। তাহলে তো বলেন। সাপ্লাই মানে আমি একটু বলি তাহলে সাপ্লাই চেইনকে তো ভ্যাট আইন সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। এত নাহলে আইন তো তো জানার দরকার নাই। না, না, না। আরে এত ওরে আইন শিখে দেবেন। ওরে বলবেন যে আপনি চেকলিস্ট করে হ্যাঁ, দেন যে তুমি সাপ্লাইয়ের সময় এই জিনিসগুলো দেখবা। হ্যাঁ, জি, জি। না, ওইটা না, না ওইটাই এখন স্যার। না, এখন দেখেন ওই একজন সাপ্লাই চেইন সে যখন একজন আ ব্যা ভেন্ডরকে অনবোর্ড করে সে বিল নেয় না, টিন নেয় না, ট্রেড লাইসেন্স জি নেয় স্যার, না। অবশ্যই না। তাহলে অবশ্যই আপনি না এনে স্যার। বলে দিবেন যে সে নেচারটা কি রাইট স্যার। আমদানিকারক কিনা। তাহলেই তো সে রাইট স্যার। ওইটা চালানের সময় চেক করে ওই নিবে। অনুযায়ী নিবে। জি স্যার। রাইট, রাইট। আপনারা কারেক্ট। বাংলা লিংকের যদি কোনো কিছু সাপ্লাই দিয়ে থাকেন দেখেন ব্যাটের লুকে একটা ফুল স্টপ ভুল হইলেও ওই চালান নেয়। বুঝতে পারছেন? জি স্যার। পেদানি যে কি দেয় যারা বাংলা লিংকের সাথে কাজ করে হ্যাঁ, হ্যাঁ। সাপ্লায়ার আছে এদেরকে জিজ্ঞেস ফুল করে দেখেন কমপ্লায়েন্স। কেমন জি স্যার। পেদানিটা দেয়। ওই ব্যাটের লোক যিনি বাংলা লিংকে হ্যাঁ, বসে আছে বহুত কড়া। জি ঠিক স্যার। আছে? আপনি ধরেন খাতায় লিখে দিতেছেন সবসময় মানে নীল কাগজে লিখে দেন। হঠাৎ করে যদি আপনি সফটওয়্যার দিয়ে বিন করে দেন নিবে না। কেন দিচ্ছেন কারণ দর্শাইতে হইব। আপনি বলেন যে আমি ব্যাট সফটওয়্যার চালাই তাহলে বলব যে অ্যাপ্রুভাল এর কাগজ নোটিশ দেন। তাহলে নিবে আদারওয়াইজ নিবে না। এবং একটা ফুল স্টপ তার মতো করে সবকিছু ঠিক না হলে নেয় না যে না আমি এটা নিব না। আপনি যদি সে চালানই না আপনার বিলই বন্ধ হয়ে যাবে। জি আপনিই তো স্যার। ঠিক করে দিবেন, তাই না? জায়গা মতো আসলে ঠিক হলে দুনিয়া সব ঠিক হয়ে যায়, হ্যাঁ? জি স্যার, জি স্যার। ওকে। সো আপনার প্রয়োজন যেটা নিতে হবে। রেয়াত যদি নেন অবশ্যই আপনি এগুলো পালন করবেন। আদারওয়াইজ একটা বড় রিস্ক হয়ে যাবে কোম্পানির জন্য, হ্যাঁ? রেয়াত বাতিল হলে সমপরিমাণ জরিমানা হয় এবং সুদ হয়। স্যার একটা কোশ্চেন, যদি সে আমদানিকারক না হয়, বাণিজ্যিক আমদানিকারক না হয়, তাহলে তো কোনো কথাই নাই ভাই। তাহলে তো আইনই এটা প্রযোজ্য না। এটা তো আমদানি করে স্পেসিফিক করে দিছে। পণ্য ঘোষণা ওকে স্যার। বলতে পণ্য ঘোষণা একমাত্র বিল অফ এন্ট্রির ক্ষেত্রে হয়। ওকে। না অনেকে ম্যানুফ্যাকচার আছে যারা হচ্ছে আমদানিকারকের কাছ থেকে নিতে হয়। তখন এটা প্রযোজ্য হবে, হ্যাঁ? ওকে, এবার আসেন ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যে কারণে উক্ত রূপ ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হয়েছে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হইলে উক্ত ব্যাংক গ্যারান্টির অংশের সহিত সংশ্লিষ্ট উপকরণ কর। আচ্ছা, অনেক সময় কি হয় কাস্টমসে যখন আপনি পণ্য আমদানি করেন ভেজাল লাগে। কি ভেজাল লাগে? যে ধরেন বলে যে এইচএস কোড মানি না, এটা মানি না, আপনি আনছেন এক্সাম্পশন না, আপনি তো এই কাজ করবেন না, আপনি নিয়ে বিক্রি করে দিবেন। বিভিন্ন জটিলতার উদ্ভব হয়। তখন মাল কি করে পোর্টে আটকায় দেয়, রিলিজ করতে দেয় না। কিন্তু পোর্টে থাকলে তো প্রতিদিন পোর্টের ভাড়া দিতে হবে আপনাকে। পোর্ট ড্যামেজ ড্যামেজ দিতে দিতে হবে হবে, স্যার। এই জি পোর্ট স্যার। ড্যামেজ দিতে হবে, এই চার্জ দিতে হবে, ওই চার্জ। মানে আপনার তখন চালান সহ যাবে আরকি। ঠিক আছে? মানে কাস্টমের ব্যবসা কইরা মানে আমদানি করে হয় বড়লোক আঙ্গুল ফুলে কলা গাছ আদারওয়াইজ একদম ফকির সে। ঠিক আছে? একটা কনসাইনমেন্ট যদি মানে সঠিক সময়ে আপনি যদি মানে খালাস করতে না পারেন, একদম ঘুম হারাম হয়ে যায়, হ্যাঁ? তো আচ্ছা যাই হোক। তো এইসব ক্ষেত্রে যদি কোন জায়গায় আটকে যায় তখন আপনি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কাস্টমারের কাছ থেকে পণ্য ছাড়াই আনতে পারেন। তখন অ্যাসেসমেন্টটা কিন্তু ফাইনাল হয় না। একটা মানে প্রভিশনাল বা সাময়িক একটা অ্যাসেসমেন্ট করে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ওইগুলো ইন্সপেকশন বা অডিট করে যখন চূড়ান্তভাবে বিল অফ এন্ট্রি মানে নিষ্পত্তি করা হয় বা বিল অফ এন্ট্রি অ্যা অ্যা ইয়া করা হয়, রিলিজ করা হয়। মানে ফাইনালি অ্যাসেসমেন্ট করে কোড নিরূপণ করে সঠিকভাবে এইচএস কোড, সিডিআর, ডিএসডি, ভ্যাট ইত্যাদি। এরপরে তখন আপনি এটাকে অ্যা ইয়া করতে পারবেন। মানে রেয়াত নিতে পারবেন। এর আগে রেয়াত নিতে পারবেন। ওকে? এরকম অনেক সময় হতে পারে যে ধরেন র মেটেরিয়াল নিয়ে আসলেন, ব্যাংক গ্যারান্টি আইনা ধরেন প্রোডাকশন করে বাজারে বিক্রি করে দিছেন।
ঠিক আছে? এরপরে হয়তো 6 মাস বা 1 বছর পরে গিয়ে এটা সেটেলমেন্ট হইছে কাস্টমারের সাথে। এরকম অনেক সময় হয়। তো ততক্ষণ পর্যন্ত আপনি নিতে পারবেন না। তো এইরকমের ক্ষেত্রে শর্ত হচ্ছে যখন ফাইনালি মানে ব্যাংক গ্যারান্টি অবমুক্তি তারিখ করা হবে, মানে ফাইনালি ব্যাংক গ্যারান্টিটা রিলিজ করা হবে, এরপর থেকে আপনি পরবর্তী 6 কর মেয়াদে আপনি রেয়াত গ্রহণ করতে পারবেন। ঠিক আছে? তো তাহলে এখানে ২ টা ডেট চলে আসলো। একটা হচ্ছে বিল অফ এন্ট্রি ডেট ধরে মানে রেগুলার, আরেকটা হচ্ছে কি যখন ব্যাংক গ্যারান্টি মানে ফাইনালি অবমুক্তি করা হইছে, রিলিজ করা হইছে, এরপরে ৬ কর মেয়াদ পর্যন্ত আপনি রেয়াত নিতে পারবেন। এটাও কিন্তু কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় এই জি স্যার। তথ্যটা। তারপর হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে ধরেন আপনি একটা র ম্যাটেরিয়াল নিয়ে আসলেন, সেই র ম্যাটেরিয়াল দিয়ে আপনি মানে ভ্যাটেবল প্রোডাক্টও তৈরি করেন, এক্সাম্পটেড প্রোডাক্টও তৈরি করেন। ঠিক আছে? ধরেন আপনি হচ্ছে এই যে কোভিড এর সময় যে কি বলে হ্যান্ড স্যানিটাইজার, এটা তো একটা সাবান, তাই না? নাম দিয়েছে স্যানিটাইজার, এটা সাবান, লিকুইড সাবান আরকি। তো হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলে এটা কি করছিল? এক্সাম্পশন করে দিছে। আবার যে এটার কিছু উপকরণ আছে এটা দিয়ে আপনি সাবানও তৈরি করেন। তো ওই সাবানটা কি? ভ্যাটেবল, 15% ভ্যাট। আর এই যে ভ্যাটেবল। এটার মধ্যে যে আরেকটা র ম্যাটেরিয়াল দিয়ে সেম র ম্যাটেরিয়াল উৎপাদন করেন, হ্যান্ড স্যানিটাইজার, এটা কি? ভ্যাটের এক্সাম্পটেড। কিন্তু একই মানে একটা কমন উপকরণ দিয়ে এটা মানে ২ টা প্রোডাক্টই তৈরি হচ্ছে। একটা ভ্যাটেবল, আরেকটা ভ্যাট থেকে অব্যাহতিপ্রাপ্ত। এখন এই অব্যাহতিপ্রাপ্ত প্রোডাক্ট উৎপাদনে আপনি যতটুকু র ম্যাটেরিয়াল ব্যবহার করলেন, তার বিপরীতে পরিশোধিত ভ্যাট আপনি যতটুকু উপকরণ আ কর মানে ইনপুট ট্যাক্স দিয়ে আসছেন, ততটুকু পরিমাণ আপনি রেয়াত নিতে পারবেন। ক্লিয়ার? ওকে স্যার। এটা মনে হয় বুঝেন নাই। বুঝছেন? আরেকবার নাকি একটু ঘুমাচ্ছেন আপনারা? না স্যার। আরে না বুঝলে ইয়েস স্যার বললে হবে? আচ্ছা। ধরেন RM1 র ম্যাটেরিয়াল 01, এটার বিপরীতে FG01 এবং FG02 উৎপাদন হবে। এটা হচ্ছে এটার মধ্যে ভ্যাট আছে, এটা হচ্ছে ভ্যাট ইয়েস, এটা হচ্ছে ভ্যাট ইকুয়াল টু নো, ভ্যাট এক্সাম্পটেড। তো এবার হচ্ছে এই RM দিয়ে এই ২ টা র ম্যাটেরিয়াল, এই ২ টা ফিনিশ গুডস উৎপাদন হয়। ওকে? এবার ধরেন আপনি আ এখানে নিয়ে আসলেন ১ কেজি বা ১০ কেজি নিয়ে আসলেন। দশ কেজি। এটার বিপরীতে ধরেন আপনি ৳১,০০০ মূল্য পরিশোধ করলেন। তাহলে এটার উপর ইনটু 15% ভ্যাট কত হয়? ৳১৫০। এটার আমি একটু বুঝার জন্য ২ ভাগ করে দেই। ধরেন এটাতে র ম্যাটেরিয়াল ব্যবহার করলেন। এটাতে র ম্যাটেরিয়াল আ RM 01 ব্যবহার করলেন। ধরেন এখানে ৫ কেজি। উৎপাদন করে আপনি এখানে উৎপাদন করলেন, ধরেন সাবান উৎপাদন করলেন ১০০ পিস। ঠিক আছে? আবার এটা হচ্ছে এখানে সেম এটার মধ্যে RM ৫ কেজি ইউজ করলেন। এটা ধরেন ৮০ পিস উৎপাদন করলেন। হতেই পারে। ওকে? জি স্যার। এবার ২ টাতে কিন্তু সমান, সমান ইউজ করছেন। ঠিক আছে? এটাতেও ৫ কেজি ইউজ করছেন। এটাতেও এক্সাম্পটেড যেটা আছে ভ্যাট যেটাতে নাই, এটাতেও আপনি ৫ কেজি ইউজ করছেন। তাহলে আপনি এটাকে ২ ভাগ করে দেন। তাহলে ৳৭৫। তাহলে ৳৭৫ আপনি হচ্ছে রেয়াত নিতে পারবেন এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আপনি 75 নিতে পারবেন। আর এটার ক্ষেত্রে বাকি টাকা আপনি রেয়াত নিতে পারবেন না। ঠিক আছে? এটাই বলছে। ওকে? থ্যাংক ইউ স্যার। তার মানে হচ্ছে এটা আমি বুঝার জন্য অর্ধেক দিয়ে দিলাম। এটা কম বেশি যাই হতে পারে। অ্যাকচুয়াল ইউজেস। অ্যাকচুয়াল ইউজেস এর উপর আপনি মাল্টিপ্লাই করে বের করতে হবে যে এটার মূল্য কত, তার উপর ভ্যাট। মূল্য বের করলে তো ভ্যাট বের করে ফেলা যাবে, তাই না? তাহলে যতটুকু আপনি ভ্যাট করছেন, আপনি রেয়াত নিছেন, ওটাকে করতে হবে। ফেরত দিতে হবে। এখানে প্র্যাকটিসটা যেভাবে হয়, প্র্যাকটিসটা হয় কি আগে ৳১৫০ রেয়াত নিয়ে নেয়। আগে থেকে তো আসলে জানে না। মানে আপনি আগে থেকে জানা যায় না যে ১০০ কেজি যেটা আনলেন,
এটা কোন প্রোডাক্টে কতটুকু ইউজ হবে। এটা আগে থেকে কিন্তু এই অ্যাজাম্পশন করা যায় না। ঠিক আছে? অনেক স্যার সময় আমার একটা কোশ্চেন ছিল। বলুন। কোশ্চেনটা ছিল স্যার, আমি তো এই যে আরএম যখন পারচেজ করলাম ভ্যাট দিয়ে পারচেজ করলাম, বাট এইটা যখন ফিনিশ গুডে কনভার্ট করলাম, এখন এমন কিছু ফিনিশ গুড আছে যেগুলো ভ্যাট এক্সেম্পটেড। তো সেই ক্ষেত্রে স্যার আমি এটা কিভাবে রেয়াত নিতে পারি? এটাই তো এতক্ষণ তো তাই বললাম। এখন তো আমি তাই একটু বললাম। স্যার বাইরে ছিলাম, তো এই জন্য হয়তো কানেক্ট করতে পারিনি। ও আচ্ছা, আচ্ছা। যাক, তাহলে আমরা আবার রিপিট করি। এই যে এটা ধরেন এই যে ৳১৫০ ভ্যাট দিয়ে আসছি। এটা হচ্ছে ভ্যাট। ঠিক আছে? এটাই বললাম যে FG2 এটা হচ্ছে ভ্যাট নো, এটা হচ্ছে ভ্যাট নো মানে হচ্ছে এটাতে ভ্যাট আমার নাই। ঠিক আছে? এটাতে আমার ভ্যাট নাই, এক্সাম্পটেড। তাহলে এটাতে আমি 5 কেজি ইউজ করছি। মানে যেটাতে ভ্যাট আছে 5 কেজি বানাইছি। 5 কেজি। তা 5 কেজির উপর আমার কত টাকা ভ্যাট আসে? ৳৭৫। তা ৳৭৫ আমি রিয়াত নিতে পারবো। আর FG2 যেটা এক্সাম্পটেড, এটার উপর আমি 5 কেজি ইউজ করছি। তাহলে এটার ভ্যাট মানে আর যে এটার উপর ইউজের মূল্য ভ্যাটটা কত ছিল? ৳৭৫। ৳৭৫ আমি রিয়াত নিতে পারবো না। ঠিক আছে? তো এটার প্র্যাকটিসটা যেভাবে হয়, আগে থেকে আসলে জানা যায় না যে আসলে আমি ফিনিশ গুডস মানে ভ্যাটেবল প্রোডাক্ট কতটুকু উৎপাদন করব, এক্সাম্পটেড প্রোডাক্ট কতটুকু উৎপাদন করব। তার জন্য প্রথমেই কি করা হয়? পুরো টাকাটাই, পুরো ভ্যাটের টাকাই কিন্তু রেয়াত নিয়ে ফেলা হয়। ধরেন ৳১৫০ থেকে প্রথম আপনি রেয়াত নিয়ে ফেলবেন। ৬ কর্মমেয়াদের মধ্যে আপনি রেয়াত নিয়ে ফেলবেন। রেয়াত নেওয়ার পরে যতটুকু আপনি এক্সাম্পটেড এ ব্যবহার করবেন, সেটা মাল্টিপ্লাই করে এটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে দিতে হয়। ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছেন? স্যার এক্সেমপ্টেড যেটা সেটা রেয়াত নেওয়া যাবে না, আর যেটা মানে ভ্যাটেবল এক্সেমপ্টেড ভ্যাটেবল সেটা রেয়াত নেওয়া যাবে। রেয়াত নেওয়া যাবে। না, যে কথাটা এরকম না। এক্সাম্পটেড প্রোডাক্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল র এবং র সেই র মেটেরিয়াল স্যার। কাঁচামালের র মেটেরিয়াল, সেই র জি স্যার। মেটেরিয়াল পারচেজের সময় প্রদেয় যে ভ্যাট, সেই ভ্যাটটা আপনি নিতে পারবেন না। এখন র মেটেরিয়াল নিয়ে আসছেন, সেটাও এক্সাম্পটেড। তাহলে তো আর হবে না। সেটাতে প্রদেয় মূসক ভ্যাট থাকতে হবে। ও স্যার বুঝতে পারছি। ওকে। মানে আপনি যে র মেটেরিয়াল দিয়ে ফিনিশ গুডসটা তৈরি করলেন, সেই র মেটেরিয়াল কেনার সময় ভ্যাট থাকতে হবে। ভ্যাট না থাকলে তো আসলে রেয়াত নেওয়ার প্রশ্নই আসে না। কারণ যেহেতু আপনার আমি হচ্ছে বলেন। নিব না এক্সেমপ্টেড, তাহলে তো রেয়াত নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যা দিছি ওখানে কারেক্ট। হ্যাঁ। যদি আপনার ভ্যাটেবল মানে র মেটেরিয়ালটা যদি ভ্যাটেবল হয়ে থাকে, আপনি ভ্যাট পে করে থাকেন এবং সেটা দিয়ে আপনি এক্সাম্পটেড প্রোডাক্ট তৈরি করলেন। হ্যাঁ? যদি এক্সাম্পটেড প্রোডাক্ট তৈরি করেন, তাহলে আপনি যদি আগে থেকেই জানেন যে এই সমস্ত র মেটেরিয়াল আপনি যা কিনলেন, এটা পুরোটা এক্সাম্পটেড প্রোডাক্টে ব্যবহৃত হবে। তাহলে আগে থেকেই রেয়াত নিবেন না। আর যদি জানেন যে এই র মেটেরিয়াল কমন র মেটেরিয়াল, এটা দিয়ে ভ্যাটেবল প্রোডাক্টও তৈরি হয়, এক্সাম্পটেড প্রোডাক্টও তৈরি হয়। তাহলে আগে রেয়াত নিয়ে নিবেন। পুরাটাই রেয়াত নিয়ে নিবেন ভ্যাটটা। রেয়াত নেওয়ার পরে যতটুকু এক্সাম্পটেড প্রোডাক্ট তৈরি হলো, তার বিপরীতে ব্যবহৃত র মেটেরিয়ালের যে মূল্য, সেই মূল্যের উপর পদেয় যে ভ্যাটটা আছে তা আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এ দিয়ে দিবেন। ইনক্রিজিং 9.1 অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে দিবেন 9.1 এ। তাহলে কি হবে? এটা ফেরত দিয়ে দেওয়া হলো। একদিক দিয়ে নিলেন, আবার যখন এটা দেখলেন যে এটা আপনি রেয়াত নিতে পারলেন না, ফেরত দিয়ে দিলেন। হয়ে গেল না হিসাব? জি স্যার। ওকে। স্যার। ওকে, আমরা রিটার্ন এগুলা দেখবো। মনে রাখেন এগুলা কি দেখবো? আমরা কিছু ফ্ল্যাগ রেখে যাচ্ছি। যদি মনে রাখতে পারেন তাহলে হয়তো আমারও মনে থাকবে। যদি আমি ভুলে না যাই, তাহলে হচ্ছে পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি আরো দেখানোর সুযোগ পাবো। আচ্ছা, তাহলে আমার মনে হয় এই পয়েন্টটা ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে টার্নওভার করের আওতায় পরিচালিত টার্নওভার করে। যে টার্নওভার, আপনি ধরেন টার্নওভার কাছে 4% মানে কর পরিশোধ করে পারচেজ করলেন। এ নিয়ে আপনি এটা রেয়াত নিতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত সম্পর্ক শুল্ক। সম্পর্ক শুল্ক কিন্তু আপনি রেয়াত নিতে পারবেন না। অনেক সময় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু মানে র মেটেরিয়াল কিন্তু সম্পর্ক শুল্ক থাকে। হ্যাঁ? তো ওইগুলো আপনি নিতে পারবেন না। আচ্ছা, উপকরণ কর রেয়াত। তবে এই যে সম্পর্ক শুল্ক কিন্তু এই যে নেওয়া যায় এক্সপোর্ট করলে। এটা আবার অন্য ব্যাপার। তো তারপর আসেন রপ্তানি ক্ষেত্র ব্যতীত মূসকের হার 15% চেয়ে নিম্নে। মানে স্যার একটা হচ্ছে বলেন। হচ্ছে স্যার, আমরা তো এসডি যেটা সম্পর্ক শুল্ক, এটা তো মানে এই ভ্যাটেবল প্রোডাক্ট যখন ইম্পোর্ট করব তখন আমাদের কাছ থেকে দিয়ে আসতে হবে। কিন্তু আমরা যখন প্রোডাক্টটা সেল করব তখন কি এসডি ইয়ের সাথে যেমন 6.3 এর মাধ্যমে স্যার ট্যাক্স
15% ধরা হয়। এসডি কি এভাবে কোনোভাবে ধরা হয়? না, 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 না। এসডি অ্যাপ্লিকেবল হবে কি হবে না আমরা বলেছিলাম ভ্যাটের ৩ টা তফসিল আছে। হ্যাঁ দ্বিতীয় স্যার। তফসিলে এসডির কথা বলা আছে। ওইখানে যদি বলা থাকে যে আমদানি পর্যায়ে এসডি হবে তাহলে হবে। ওইখানে যদি বলা থাকে সরবরাহ পর্যায়ে এই এইচএস কোডের এসডি হবে তাহলে হবে। আর যদি সরবরাহ মানে আমদানি পর্যায়ে আছে এইচএস কোডে আ এসডি কিন্তু সরবরাহ পর্যায়ে বলা নাই এইচএস কোডের তাহলে হবে না। আপনাকে আগে ওটা ভালোভাবে দেখতে হবে। যে ওইখানে ওকে কোন স্যার। পর্যায়ে আছে কিনা। ভ্যাটের কিন্তু সরবরাহ স্তর আছে। আমরা এটাও কিন্তু ক্লাসে বলেছিলাম। কি, কি স্তর? আমদানি, উৎপাদন আরেকটা হচ্ছে কি সরবরাহ। ৩ টা। আমদানি বাহ! পর্যায়, উৎপাদন পর্যায়, সরবরাহ পর্যায়। এই ৩ টা পর্যায়ে কিন্তু ভ্যাটের একটা মানে নিরূপণ করা হয়। ওই যে তফসিলের মধ্যে তফসিলটা খুলে দেখেন ভ্যাটের বই থাকলেই এটা আমদানি পর্যায় বা উৎপাদন পর্যায় বা সরবরাহ পর্যায় বা সকল পর্যায় বা আমদানি বা উৎপাদন পর্যায়ে এভাবে বলা হয়েছে। বুঝতে পারছেন? কোন পর্যায়ে এটাকে এক্সাম্পশন করো। কারণ সবাইকে সব সুবিধা দেওয়া যাবে না। হ্যাঁ? ধরেন কেউ ম্যানুফ্যাকচারিং করবে তাকে একটা সুবিধা দিচ্ছে। হয়তো সরবরাহকারী তারে দিচ্ছে বা অন্য কাউকে দিচ্ছে না বা এই প্রোডাক্ট আমদানিকারক তাকে সুবিধা দিচ্ছে। এরকম জিনিসটা মানে ক্লাসিফাই করা। ভ্যাটের আইন বহুত জটিল বুঝছেন? এইজন্য ট্যাক্স আপনি খুব সহজে বুঝে যাবেন এবং একটা লিনিয়ার পদ্ধতিতে চলে রেলগাড়ির মতো। হ্যাঁ? কিন্তু ট্যাক্স ভ্যাটটা হচ্ছে দুনিয়ার জটিল। আজকে এখানে এভাবে পড়ে যাবেন ২ দিন পরে দেখবেন এদিকটা লাইন একটা চেঞ্জ করে দিছে। ছোট্ট একটা অ্যাসারমের এটা আপনি খবরই নেই। ৬ নাম্বারে যেটা বলল মানে আপনার এক্সপোর্ট ছাড়া, এক্সপোর্টের রেট কত? এক্সপোর্টের ভ্যাটের রেট কত? 15%। হ্যাঁ রে 0 exporter 0%। VAT rate 0 0 himself is a VAT it's not exempted be clear আপনাকে যদি বলে এক্সপোর্ট 0 কি মানে 0 টা কি VAT এর exempted না কি এটা কি এটা সম্পর্কে বলেন তাহলে আপনার বলতে হবে যে 0 is himself VAT এর রেট এটা অ্যাপ্লাই শুধু রপ্তানির ক্ষেত্রে এবং 0 রেটেড পণ্য যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি রেয়াত নিতে পারবেন ওকে আর exempted পণ্য যদি আপনি বিক্রি করেন তার যেটা ওই যে একটু আগে আমরা দেখলাম যে exempted পণ্য ব্যবহৃত উপকরণ আমরা রেয়াত নিতে পারি না। ঠিক আছে? উপকরণের পদেও মূল কর আমরা কিন্তু রেয়াত নিতে পারি না। কিন্তু আমরা যদি এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমরা কিন্তু রেয়াত নিতে পারবো। ঠিক আছে? এক্সপোর্টের হার মানে যদিও 0% যেহেতু স্যার 0 হ্যাঁ, হ্যাঁ। এটাই বলছে রপ্তানি ক্ষেত্র 0 ব্যতীত মূসকের হার 15% নিম্নে কিন্তু সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এমন নির্দিষ্টকৃত কোনো পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর। মানে সহজ বুঝতে কথা পেরেছি। হচ্ছে কি যদি আপনার সেলস এর সময় যদি ভ্যাট 15% দেন প্রোডাক্টের উপর তাইলে আপনি রেয়াত নিতে পারবেন। আর যদি সেল করার এক্সপোর্ট সময় করেন স্যার। হ্যাঁ, সেলের সময়। ঠিক আছে? জি স্যার। তাহলে রেয়াত নিতে পারবেন, আদারওয়াইজ নিতে পারবেন না। মানে সেল করার সময় স্যার ফিনিশ গুডসটা স্যার এটা বোঝাচ্ছেন স্যার। হুম? হ্যাঁ, মানে ফিনিশ গুডস। রাইট স্যার এফজি। আচ্ছা। আমরা যখন রেয়াত নিতে পারবে কি পারবে না প্রতিষ্ঠান, প্রথমেই আমরা চেক করি যে তার সরবরাহ কত পার্সেন্টে করে। যদিও অনেকগুলো বলা আছে, আমরা ১ম এ দেখি যে সরবরাহ কত পার্সেন্টে করে। সরবরাহ যদি ১৫% এ করে অথবা এক্সপোর্ট করে তাহলে রেয়াত নিতে পারবে। বাকি পয়েন্ট গুলো আপনি দেখবেন। আর যদি মানে সে ১৫% নিচে বা ৭.৫% হারে বিক্রি করে রেয়াতের প্রশ্নই আসে না। তারপর আপনি বাকি পয়েন্ট গুলো দেখবেন। ঠিক আছে? এটা হচ্ছে ১ম। যদিও এটা ঠতে আলোচনা করা হইছে। আগে দেখবেন যে ও বেচারা সেলস এর সময় কত পার্সেন্ট ট্যাক্স ভ্যাট দেয়। ওকে, এটা ক্লিয়ার, তাই না? এবার আসেন সেবা সরবরাহ ক্ষেত্র ব্যতীত উপকরণ উৎপাদ সহক মানে 4.3 দিতে হবে, ঘোষণা করতে হবে। ওকে? 4.3 যদি স্যার। স্যার আপনি একটা জি বলুন। স্যার যখন বিক্রি করব 15% আমি তার মানে আমি যাকে সাপ্লাই দেব তার কাছ থেকে আমি দাবি করলাম। কিন্তু সে যদি আবার 6.3 ইস্যু করে? কেন স্যার 6.3 ইস্যু করবে? আপনি সরবরাহ দিলে আপনি তো 6.3 দিয়ে দিবেন। ও আবার চাইবে কি? সরি স্যার উল্টা হয়েছে। 6.3 যদি আচ্ছা আপনি স্যার জিনিসটা আপনারা ক্লিয়ার করে পরে আবার প্রশ্ন করেন। হ্যাঁ? জি জি আচ্ছা 4.3 হচ্ছে আ আ অবশ্যই লাগবে। তাহলে কি সেবা ছাড়া সেবা ছাড়া আ যদি কোনো পণ্য আপনি সরবরাহ করেন, ফিজিক্যাল গুডস সরবরাহ করেন, তাহলে অবশ্যই ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে? যদি ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট মানে আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনি রেয়াত নিতে পারবেন না। মানে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম বা করব একটা কন্ডিশন ফেল হলে রেয়াত বাতিল। ওকে? আচ্ছা। তো এখন প্রশ্ন আসে একটু আগে আমাকে সন্ধ্যাবেলা একজন ফোন দিছিল যে এক্সামটেড মধু। মধু একটা লিমিট পর্যন্ত
ফার্স্ট শিডিউল এক্সাম্পটেড করা আছে, এখন তাকে 4.3 দিতে হবে কি হবে না? ঠিক আছে? অবশ্যই দিতে হবে। এখানে বলা আছে হচ্ছে সেবা ক্ষেত্র ব্যতীত। তো যদিও রেয়াত না নেয়, রেয়াত না নিলেও কিন্তু 4.3 দিতে হবে এক্সাম্পটেড হইলেও। এটার অনেক কারণ আছে, হ্যাঁ? তো এখন সহজ কথায় রেয়াত নিতে গেলে তো দিতেই হবে। বাকি সকল ক্ষেত্রে পণ্য যদি হয় আপনার অবশ্যই 4.3 ঘোষণা দিতে হবে। এবার আসেন মোট উপকরণ মূল্য 7.5% অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ উৎপাদন সহ প্রদান না করিলে আহ, আহ, 7.5 অতিরিক্ত বর্ধিত উপকরণ কর। আচ্ছা, উপরের আরেকটা কথা বাকি রয়ে গেল। ধরেন 4.3 ঘোষণা করলেই কিন্তু হবে না। ধরেন আপনি একটা প্রোডাক্ট বানাইলেন, সে আপনি বলেন এর মধ্যে এ বি সি ডি ই এফ জি এইচ এই র মেটেরিয়াল গুলো লাগে, কিন্তু আরেকটা আরেকটা র মেটেরিয়াল লাগে যেটা ওয়াই, যেটা আপনি 4.3 তে বলেন নাই, বাট আপনি রেয়াত নিছেন, হবে না। আপনি মূল্য ঘোষণা দিলেই হবে না। মূল্য ঘোষণার মধ্যে এবং মূল্য ঘোষণার মধ্যে আপনার সমস্ত র মেটেরিয়াল থাকতে হবে, যেসব র মেটেরিয়াল আপনি রেয়াত নিচ্ছেন। এখন ধরেন আপনার একটা 4.3 তে 10টা র মেটেরিয়াল আছে, প্রাইম র মেটেরিয়াল। এই র মেটেরিয়াল ছাড়া বা এই প্যাকিং মেটেরিয়াল ছাড়া আপনার প্রোডাক্ট উৎপাদন হয়ই না। ঠিক আছে? কিন্তু আপনি মনে করলেন যে না, এখান থেকে আমি 9টা নিব, একটার রেয়াত আমি নিব না, হতে পারে। ঠিক আছে? কিন্তু ধরেন আপনি 10টারই রেয়াত নিলেন, বাট একটা আপনি হচ্ছে না এই 4.3 তে উল্লেখ করলেন না, তাহলে কিন্তু হবে না। ওই যেটা উল্লেখ নাই এটা রেয়াত কিন্তু বাতিল হইবে। ক্লিয়ার? না ক্লিয়ার হলে প্রশ্ন করবেন, হ্যাঁ? আচ্ছা, এবার হচ্ছে যেটা 7.5% কথা বলছে। আপনি ধরেন 4.3 যখন আপনি সাবমিট করলেন, তার আপনার কস্ট ভ্যালু ছিল আপনার উপকরণের যে মূল্য, তার ভ্যালু ছিল 100 টাকা। এবার এরপরে আপনি কন্টিনিউ বিজনেস করতেছেন, বিভিন্ন কারণে আপনার সাপ্লাইয়ের দাম বাড়ায় দিল, ম্যাটেরিয়ালের দাম বাড়ায় দিল। যেসব র মেটেরিয়াল দিয়ে আপনি প্রোডাক্ট উৎপাদন করেন তার দাম বাড়ায় দিল। দাম বাড়ায় দিলে তখন দেখতে হবে যে মোট উপকরণ মানে 107 টাকা 5 পয়সা পর্যন্ত আছে কিনা। যদি 50 আপনার পয়সা মোট 100 পয়সা। হ্যাঁ, হ্যাঁ সরি 50 পয়সা মানে 7.5 টাকা, মানে 107 টাকা 50 পয়সা পর্যন্ত যদি মানে হয় তাহলে ঠিক আছে। এর বেশি যদি বেড়ে যায়, ধরেন 1.50 পয়সা হয়ে গেল, মানে 160 টাকা 51 পয়সা হইলো, তাইলেও আপনাকে কিন্তু নতুন করে আবার রিভাইজ 4.3 সাবমিট করতে হবে। যদি না করেন তাহলে কি হবে? ওই যে 1 পয়সা যে বাড়লো, এই 1 পয়সার সমপরিমাণ ভ্যাট আপনি রেয়াত বাতিল হবে। বুঝতে পারছেন পয়েন্টটা? খুবই ক্রিটিক্যাল। আজকাল ভ্যাটের অফিসাররা কিন্তু আরো ওরা কিন্তু অনেকটা ক্যাডার থেকে জয়েন করছে। সরকার চাকরি দিতে পারে না, বলছে তোমরা আরো হিসেবে জয়েন করবা। আর বলছে হ্যাঁ, বসে আছি, হচ্ছে জয়েন করা ভালো না, জয়েন করে ফেলছে। এরা কিন্তু সো ট্যালেন্টেড। এই আইন পইরা যখন অডিট ধরে ঠান্ডা মাথায় বসে বসে এগুলা কিন্তু হিসাব করে ফেলে। ঠিক আছে? এখন যুগ, একটু ডাটা সেটিং করে এক্সেলে ফালাইলে কিন্তু সব বেরিয়ে যায়। তো এইসব ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে, হ্যাঁ? এটা বুঝছেন কিনা? বুঝছেন 7.5% এর ঘটনাটা? জি। এটা 7.5% যেভাবে বাড়বে সেক্ষেত্রে হতে পারে, কমলেও হতে পারে। ধরেন 100 টাকার থেকে 7.5% আরো কমে গেল। সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনা হবে। নাকি 4.3 দিতে হবে। আচ্ছা, এবার আসেন উপকরণ মূল্যের চেয়ে কম মূল্য পণ্য বা সেবা সরবরাহ করলে। এবার হচ্ছে কি, আপনি সব রেয়াত নিয়ে নিলেন। ধরেন 100 টাকা আপনার ছিল পণ্যের দাম। এবার আপনি হচ্ছে এটা বিক্রি করতেছেন 90 টাকা। পণ্যের উপকরণের দামই হচ্ছে 100 টাকা। আপনি বিক্রি করতেছেন 100 টাকার চেয়ে কম। তাহলে আপনি রেয়াত নিয়ে বসে আছেন। তাহলে কি হয়ে গেল? উল্টা আপনি সরকারের কাছ থেকে পান। ঠিক আছে? সরকারের কাছ থেকে পাবেন না তখন? উল্টা আপনি সরকারের কাছ থেকে পাবেন। এটাও হবে না। এক্ষেত্রে আপনি রেয়াত নিতে পারবেন না। হিসাবটা বুঝতে পারছেন? ধরেন আপনি আ ১০০ টাকার উপর ভ্যাট দিয়েছেন কত? ১৫ টাকা। এবার ওই পণ্যটা বিক্রি করতেছেন 95 95 টাকা। মানে কস্ট ভ্যালুর চেয়েও আরো কমে বিক্রি করতেছেন। তাহলে এটার ভ্যাট আসে কত? ১৪ টাকা 25 পয়সা। তাহলে আপনি সরকারের কাছ থেকে উল্টা কত পাচ্ছেন? ৭৫ পয়সা উল্টা পাচ্ছেন। এটা হবে না। ঠিক আছে? এই ক্ষেত্রেও আপনার রেয়াত বাতিল হবে। এরকম কস্ট যদি অনেক সময় উদ্ভব হয়, তাহলে আপনাকে কিন্তু রেয়াত ফেরত দিতে হবে। তো এটা কিন্তু বলছে দেখে আপনি মা হবে না এরকম না। হয় দেখে বলছে। ধরেন অনেক সময় কি লটে মাল বিক্রি করে দিতে হয়। ধরেন আপনি কিছু ম্যানুফ্যাকচারিং করলেন, রেয়াত নিলেন, প্রাইস-টাইস সব ঠিক ছিল। এখন এটা আসলে নিয়ার টু এক্সপায়ার। তখন আপনার এই কোম্পানিগুলো কি করে? লটে কম দামে সেল করে দেয়। যে আসলে পুরাটা নষ্ট হওয়ার চেয়ে যা পাওয়া যাবে তাই লাভ। তখন আসলে এইসব কিছু ওই 7.5% না কত পার্সেন্ট কস্ট ভ্যালু কি, এগুলো কোনো কিছু কনসিডারেশন করা হয় না। মানে যেমন লটে পাওয়া যায়, যা পাওয়া যায়
6 লাখ। তখন এইসব ক্ষেত্রে তো আপনি প্রোডাক্ট উৎপাদন করার সময় যে র মেটেরিয়াল ব্যবহার করছেন অলরেডি তো রেয়াত নিয়ে ফেলছেন, তাই না? তো এইসব ক্ষেত্রে আবার এরকম লটে যখন মানে কস্ট ভ্যালুর চেয়ে কমে বিক্রি করবেন, তখন আবার হিসাব করে যতটুকু এটাতে ব্যবহার হয়েছে র মেটেরিয়াল গুলো এবং এটার বিপরীতে যতটুকু রেয়াত নিয়েছিলেন এগুলো কিন্তু আবার ফেরত দিতে হবে। ঠিক আছে? তো এইজন্য এইসব ক্রাইটেরিয়া যখন আপনি ফেল করবেন, রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে যখন কোন ক্রাইটেরিয়া ফেল করবেন, তখন যতটুকু আপনি অতিরিক্ত রেয়াত নিছেন, ততটুকু আপনি কিন্তু ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কন্টিনিউয়াসলি প্রতি মাসে হিসাব করে রিটার্নের সাথে এটাকে অ্যাটাচমেন্ট দিয়ে, ব্যাখ্যা দিয়ে, ডিটেইলস নোট দিয়ে আপনি কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে। এটা যদি অডিটে ধরা পড়ে তাহলে আপনার কিন্তু জরিমানা ডাবল। ঠিক আছে? বাতিল তো হইবে এবং জরিমানা করা হইবে, সুদ আদায় করা হইবে। স্যার 4.3 কখন করতে হয়, দিতে হয়? 4.3 পণ্য সাপ্লাইয়ের 15 দিন পরে বা 1 দিন আগে দিলে হয়। হ্যাঁ? তো ব্যাপার আপনি বাজারে যখন পণ্যটা ছাড়বেন তার আগে 4.3 টা দিতে হবে। এটা ম্যানুফ্যাকচার করেন অথবা আমদানি। ওকে? আচ্ছা, আমরা অনেকক্ষণ হয়ে গেছে, আজকে আর নিব না। আমরা এই স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে 4.3 থেকে এই স্লাইড থেকে শুরু করব। একটা 4.3 বানাবো আমদানি একটা পণ্য দিয়ে এবং লোকাল একটা পণ্য দিয়ে 4.3 তৈরি করব এবং এটা 4.3 অনুযায়ী এই যে পণ্যটা আমদানি করলাম তার রেজিস্টার করব 6.1 এ এবং এটাকে উৎপাদনে ব্যবহার করব, বিক্রি করব, মূল্য ঘোষণা করব 4.3, তারপর এটাকে চালান কেটে সেল করব। সেল করলে আবার কোন রেজিস্টারে যাবে সমস্ত রেজিস্টারের প্র্যাকটিস গুলো কালকে দেখব। তার মানে 6.4.3, স্যার 6.1, 6.2.1, 6.2 এবং রিটার্নের যে ফর্ম গুলো আছে তার অ্যালাইনমেন্ট নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। স্যার কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, কোশ্চেন আছে। বলেন। স্যার, রেয়াত অ্যাপ্লিকেবল হবে যখন আমি 15% সেলস এর সময় করব আর কি, দাবি করব পারচেজারের কাছ থেকে। কিন্তু পারচেজার দাবি না, যখন আপনি যখন সরবরাহের সময় ভ্যাট প্রদান করবেন, প্রদান করা এখানে আদায় করা, প্রদান করা। আদায় করা, হুম। অবশ্যই আদায় করা, আমি আদায় করার সময় সে আমার কাছ থেকে ভিডিএস কেটে রাখে 7.5%। না, 7.5% কেন কাটবে? 15% হলে তো যদি ওই বিডিএস এর যে বিধিমালা সেই অনুযায়ী না পারে তাহলে তো কাটবে না। সে আপনি যদি মানে সে 15% যদি দিলে আবার মানে মানে রিসেলার হয়, সে রিসেলার হইলো, রিসেলার হইলে চূড়ান্ত ভোক্তা না হয়ে সে রিসেলার হইলো, তখন সে আমার কাছ থেকে 7.5% কেটে রাখলো, তখন কি স্যার মানে রেয়াত অ্যাপ্লিকেবল হবে? না, না ভাই, রেয়াতের তো এভাবে হচ্ছে না। আপনি একটা কোম্পানি। আপনি একটা পণ্য আপনার রিসেলারের কাছে দিলেন, মানে ডিলারের কাছে দিলেন। সহজ কথা, রিসেলার মানে ডিলার। তাই তো বুঝাইতে চাচ্ছেন, তাই না? ডিলারের কাছে আপনি ধরেন একটা পণ্য বিক্রি করলেন, তার ভ্যাট দিলেন কত? অ্যাড করে দিলেন 15%। ধরেন 100 টাকার পণ্যের সাথে ভ্যাট অ্যাড করে দিলেন 15%। তো 115 টাকা দিয়ে ওনারে সাপ্লাই দিয়ে দিলেন। তো উনি আবার ভ্যাট কাটবে কেন ওখানে? এটা তো বিডিএস রুলস এ পড়ে। বিডিএস এর রুলস এ যদি পড়ে তাহলে কাটবে। বুঝতে পারছেন? কাটলে তো আপনি সার্টিফিকেট দিবে। আপনি আবার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন। তো আপনি তো আর রেয়াতের শর্তের মধ্যে অন্যতম একটা শর্ত আউটপুট ট্যাক্সটা 15% হতে হবে অথবা এক্সপোর্ট হতে হবে। জিরো রেট হতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনার প্রশ্নটা ক্লিয়ার? হ্যালো? স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার আগে আমরা একটা পর্যায়ে দেখছিলাম যে মানে একটা প্যাকেজ বেট ছিল, ওটা কি এখন না, বর্তমানে প্যাকেজ আছে? ব্যাট নাই। না, নো প্যাকেজ ব্যাট সিস্টেম নাই। এখন এটা আসলে কি কিছু ক্ষেত্রে লোকের কাছ থেকে ভ্যাট আদায় করা যায় না, হিসাব পদ্ধতি নাই, ইত্যাদি প্রবলেম আছে। তখন এনবিআর চিন্তা করলো যে এদের কাছে তো ভ্যাট দিতে হবে, দোকানের সাইজ বা একটা সেলস ভ্যালু, ভলিউম ইত্যাদি অ্যানালাইসিস করে তার উপর একটা ভ্যাট বলে দিত যে মাসে আপনি 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা ভ্যাট দিবেন। এখন এরকম নাই। যদিও অনেক ক্ষেত্রে বলে দেওয়ার জন্য আদায় করে, কিন্তু বাস্তবে স্যার এখন ওই যেই দোকানদাররা যেগুলো করে সাপ্লাই দেয়, তো ওদের থেকে আসলে কিভাবে মানে বেটটা ওরা কিভাবে মেনটেন করে? মেইনটেইন করতে হবে। সিস্টেম কি আপনি যখন বিক্রি করবেন তার উপর আপনার অ্যাপ্লিকেবল ভ্যাট, আপনি চালানের মাধ্যমে যে ভ্যাটটা আপনি ইস্যু করলেন সেটা মাস শেষে আচ্ছা। টোটাল হিসাব করে একটা ট্রেজারি করে রিটার্নের মাধ্যমে প্রদান করবেন। মানে আপনি সাপ্লাই দিলেই ভ্যাট আসবে যদি ভ্যাটেবল পণ্য হয়।
এখন আপনার স্যার সাপ্লাইয়ের মতো হিসাব আমাদের করতে হবে। আমরা তো যেমন ধরেন এই একটা দোকানদার থেকে হঠাৎ করে একটা পণ্য কিনতে হলো। এখন এ ও থেকে তো আমরা ওইটা বিডিএস টা বা ইয়া করতে পারিনি, ক্লেম করতে পারি না বা করা যায় না। ওরা ওইটার দাম বাড়ায় দেয় বা বিভিন্ন সমস্যার কারণে। তো সেক্ষেত্রে কি কিছু করণীয় আছে? মানে কিছু করা যায়? না, এখন হচ্ছে আপনি VDS ক্লেম করবেন কেন? আপনাকে যদি যার কাছ থেকে কিনছেন যে পণ্যটা সে যদি চালান দেয়, হ্যাঁ স্যার। সে যদি না চালান চালান দেয় এবং চালান এখন দেয় স্যার তাহলে তো ওই দোকানদাররা স্যার ওই অতগুলো তো আসলে ওরা জানে না। ওরা ব্যাটটা তো মেইনটেইন করে না। না কিন্তু তাহলে এটার আমার ক্ষেত্রে ক্ষেত্রে না এসব ক্ষেত্রে হচ্ছে অনেক কথা আছে। আমরা এটা BDS এ কথা বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ? BDS ক্লাসে জয়েন করেন, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, এটা গুলো নিয়ে আচ্ছা ঠিক BDS আছে। এ কথা বলবো। BDS নিয়ে একটা ওকে স্যার। স্পেশাল ক্লাস নেব। BDS টা আচ্ছা, আমি বললাম তো আচ্ছা যে স্যার প্র্যাকটিস আরেকটা যেগুলো আছে এই টপিক নিয়ে আলোচনা করবো শুধু। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে স্যার যেমন ধরেন বড় দোকান ওরা ওদের তো যেমন ধরেন ইয়ে আছে এই কোটি, কোটি টাকা ইনকাম যেমন ধরেন বছরে। তো ও কি ব্যাট রেজিস্ট্রেশন করবে নাকি টার্নওভার তো করতে পারবে না? ব্যাট রেজিস্ট্রেশনই করতে হবে না? হ্যাঁ, এই যে টার্নওভার আমরা তো রেজিস্ট্রেশন দেখলাম না থ্রেশহোল্ড ৫০ লাখ টাকা থ্রেশহোল্ড এবং হচ্ছে যে সুপার শপের সংজ্ঞা এসে পরে অবশ্যই ভ্যাট নিবন্ধন লাগবে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? ওকে স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেন ইজ দেয়ার। সো আমরা আজকে শেষ করতে পারি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।